হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের 10 মিনিট স্কুলের তোমাদের ৮ম শ্রেণীর জন্য বার্ষিক এবং বৃত্তি পরীক্ষার যেই প্রস্তুতি কোর্স, সেই কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সৌরভ ভাইয়া আজকে চলে এসেছি তোমাদের এই বৃত্তি পরীক্ষার যে হচ্ছে আমাদের প্রস্তুতি, সেই প্রস্তুতিকে আরো জোরালো করতে তোমাদের বিজিএস যেই সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টের কমপ্লিট প্রস্তুতি নিয়ে আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। সো আমার সাথে কারা কারা যুক্ত হয়েছে দ্রুত কমেন্ট করে জানাও, এবং তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন কেমন এবং বার্ষিক পরীক্ষা কেমন হচ্ছে সেইটাও দ্রুত হচ্ছে কমেন্টে জানিয়ে দাও। দেখি কে কে আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে হচ্ছে আবু ওবায়দা, তারপর হচ্ছে প্রিন্স জেরুনি আছে আমাদের সাথে, মাহফুজা আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি শান্ত বর্মন আছে আমাদের সাথে তৌসিফ আছো, তারপর দেখতে পাচ্ছি খোকন মিয়া আছে আমাদের সাথে। ওকে, সো আজকে ক্লাসটা কি হবে তাই না? আচ্ছা, অনেকে বলছে ভাইয়া লেট কেন? আচ্ছা, আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছিল, যার কারণে আসলে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। সো ভাইয়া আগেই হচ্ছে সরি বলে নিচ্ছি তোমাদের কাছে, এবং একই সাথে যেহেতু দেরি হয়েই গিয়েছে, তোমাদের আমার তরফ থেকে এক্সট্রা কিছু হচ্ছে ট্রিক্স শিখাই দিব আজকে, ঠিক আছে? সো আসো দেখি কে কে আছে আমাদের সাথে যুক্ত। দেখি পলি আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি মায়মুনা আছো, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে তাসনোভা আছো, আফরোজা বেগম আছো, তাহসিনুল হাসান তানজিল আছো, তারপর দেখতে পাচ্ছি বর্ষা বৃষ্টি আছো। ওকে, ভেরি গুড। সো যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং যারা যারা হ্যালো জানাচ্ছ সবাইকে হ্যালো। শুরুতে একটা কাজ করতে হবে, কাজটা কি? সেটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষায় তো তোমরা জেনে গিয়েছো ইতিমধ্যে তোমাদের স্কুল থেকে কারা কারা হচ্ছে অংশগ্রহণ করবে। সো এই বৃত্তি পরীক্ষায় অংশ যারা নিবে, এরকম তোমার বন্ধুরা যারা আছে আজকের ক্লাসে এখনো জয়েন করে নাই, দ্রুত কমেন্ট বক্স চেক করো। যারা যারা এখনো জয়েন করে নাই তাদের সবাইকে কমেন্টে মেনশন দাও। কারণ কি? কারণটা একটু পরেই বলছি যে কেন সবার থাকাটা দরকার। এবং একই সাথে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও। শেয়ার করলে কি হবে? শেয়ার করলে হচ্ছে ভাইয়া, তুমি এই যে ক্লাসটা প্রিপারেশনটা, ধরো হচ্ছে কোনো কারণে হচ্ছে তোমার ইন্টারনেটের সমস্যা হলো পরবর্তীতে, বা ধরো কোনো কারণে হচ্ছে তুমি ক্লাসটা করতে পারলাম না কিছুক্ষণ পর, ঠিক আছে? সো তখন যেন তুমি পরবর্তীতে এই ক্লাসটা খুঁজে পাও, আর তোমাকে আবার পেছনে গিয়ে খুঁজে আনতে না হয়, তোমার প্রোফাইলে থেকে যাবে, ঠিক আছে? সো শেয়ার করে আমাকে জানাও যে ভাইয়া শেয়ার ডান, এবং কমেন্টে ফ্রেন্ডদেরকে দেখতে চাই কারা কারা মেনশন দিচ্ছ। এইবার আসো আমাদের কেন হচ্ছে আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট এবং কেন হচ্ছে সবাইকে জানানো দরকার। একটা জিনিস একটু লক্ষ্য করো, তোমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বিজিএস এ মার্কস কত বলো তো দেখি? বিজিএস এ কত মার্কস দেখি, কে কে জানো বিজিএস এ কত মার্কস? সানজিদাকে দেখতে পাচ্ছি, কাশফিয়া আছো, জারা নওশিন আছো, তারপর কনান আছো, ইসলাম আছো, শিরিনা আক্তার আছো, তারপর ঋদু আছো, বৃষ্টি শোয়েব আছো, ওকে, হোসেন আলী আছো, আবু তালহা আছো। ওকে, ভেরি গুড। সো সবাই যুক্ত হয়ে যাচ্ছ। যে কাজটা করতে বললাম যে শেয়ার ডান, এবং একই সাথে এই যে অর্জুন কিন্তু ইতিমধ্যে শেয়ার করে ফেলেছে, এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? আচ্ছা, সো বিজিএস এ কত মার্কস বলো তো? 50। ভেরি গুড, সবাই জানো। এখন যেই সাবজেক্টগুলোতে কম মার্কস থাকে আমরা সাধারণত সেগুলোতে কি করি বলতো? সাধারণত যেই সাবজেক্টগুলোতে আমাদের কম মার্কস থাকে সেই সাবজেক্টগুলোতে আমরা গুরুত্ব একটু কম দিই, তাই না? সাধারণত এটাই করি। যে ধরো আমাদের সায়েন্সের যেই সাবজেক্টগুলো আছে, সায়েন্সের সাবজেক্ট আমরা কি করি? গুরুত্ব দিই, কারণ মনে হয় অনেক কঠিন, ঠিক আছে? আবার ধরো হচ্ছে বাংলা ইংরেজিতে অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু বিজিএস এ হচ্ছে গুরুত্ব দিই। কিন্তু যারা যারা হচ্ছে বৃত্তি পাবে, ঠিক আছে, যারা যারা বৃত্তি পাবে তাদেরকে মাথায় রাখবা যে এই ছোট যে সাবজেক্ট গুলো আছে, একটা চিন্তা করে দেখো, বাংলা, ইংরেজি, ম্যাথ, এগুলো তো সবাই করবে, তাই না? এগুলো হচ্ছে সবাই করবে। কিন্তু একটা জিনিস জাস্ট চিন্তা করে দেখো তো, যে এই যে বিজিএস, এটা চিন্তা করবে যে আচ্ছা এটা তো 50 মার্কস, এটা হচ্ছে আরো পরে করব, কোনো সমস্যা নাই। 50 মার্কস না করলে আর কি বা হবে, তাই না? যে এগুলোতে হচ্ছে 400 মার্কস আগে হচ্ছে ফিল আপ করে নেই। এই চিন্তা আসবে না অনেকের মাথায়? কার কার মাথায় আসছে এটা আগে বলো তো দেখি? কার কার মাথায় এই চিন্তা আসছে যে হচ্ছে ঠিক আছে এই সাবজেক্টগুলোতে একটু বেশি গুরুত্ব দেই, ম্যাথ তো মনে হয় অনেক কঠিন, 100 নাম্বার যেহেতু, এখানে হচ্ছে আরো গুরুত্ব দেই। কিন্তু বিজিএস এ 50 মার্কস গুরুত্ব দেওয়ার এত দরকার নাই। মনে মনে হয়েছে কার কার বলো তো? ওকে, কাশফিয়া বলছে বিজিএস প্রিপারেশন খুব ভালো, খুবই ভালো, কিন্তু বৃত্তি পাবো না আবার মনে হয়। কেন মনে হয়?
নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে, কনফিডেন্স থাকতে হবে। আচ্ছা, লেটের কারণটা কিন্তু একটু বললাম যে হচ্ছে টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছিল, যার কারণে ভাইয়ার একটু লেট হয়েছে, বাট এটার জন্য শেষ দিকে তোমাদের আলাদা একটা ট্রিপস দিব, ঠিক আছে। এই কারণে মূলত হচ্ছে সাজাচ্ছিলাম যে তোমাদেরকে আজকে প্রথম দিনেই বিজিএস এর ফুল সবকিছু গুছাই দিব, ঠিক আছে। এই যে যেমন জিয়াউল হায়দার হচ্ছে বিজিএস নিয়ে টেনশনে আছো, সো টেনশন করার দরকার নেই, সৌরভ ভাইয়া ইজ হিয়ার, বিজিএস হবে ক্লিয়ার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যাদের যাদের মাথায় এই চিন্তা আছে যে বিজিএসটা অনেক কম মার্কস, না পড়লেও হবে, তাদের উদ্দেশ্যে বলছি যে এই 50 মার্কসের জন্যই কিন্তু তোমার বৃত্তি পাওয়া এবং না পাওয়া নির্ভর করবে, ঠিক আছে। কারণ এইগুলোতে তুমি যেরকম ভাবে অনেক প্রিপারেশন নিচ্ছ, যারা যারা পরীক্ষা দিবে সবাই প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। কিন্তু এইটাতে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট কম হচ্ছে গুরুত্ব দিচ্ছে, কিন্তু এই 50 নাম্বারই তখন তোমাকে কি করবে, বৃত্তি পাওয়া এবং না পাওয়ার উপর নির্ভর করবে এই 50 মার্কস, ঠিক আছে। সো দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে। সো ক্লাসে আজকে আমরা কি পড়বো, আজকে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার পড়বো। ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে যা যা ইম্পর্টেন্ট আছে ভাইয়া আজকে সব গুছাই দিব, ওকে। সো কারা কারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা কমেন্টে জানাও এক্ষুনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যারা এইমাত্র আসছো, যারা এইমাত্র আসছো, এই যে যেমন মালিহা, তারপর হচ্ছে মুশফিকা, আওয়াল, যারা যারা আছো, মুশফিকা আবার বললো যে বিজিএস অনেক সহজ, মাথায় রাখবা যেই জিনিস সহজ ওইটাই দেখবা পরে সবচাইতে বেশি কঠিন মনে হয়, এবং দেখবা যে এক্সাম হলে গিয়ে যে হচ্ছে ওইটাই মনে হচ্ছে আচ্ছা এটা তো পারি না, ঠিক আছে। সো এই কারণে বিজিএস অনেকের কাছে কঠিন মনে হবে, অনেকের কাছে সহজ মনে হবে। অ্যাকচুয়ালি বিজিএস খুবই সহজ, বাট যেটা করতে হবে সহজ ভেবে এটাকে ফেলে দেওয়া যাবে না, প্র্যাকটিসে থাকতে হবে, ওকে। সো তোমরা আমার ক্লাসটা করো, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। যা যা বলবো সেইভাবে জাস্ট বাসায় প্র্যাকটিস করলেই বিজিএস এ 50 মার্কস একদম 50-এ 50 ইনশাল্লাহ তোমার কমপ্লিট থাকবে, ঠিক আছে। সো একটা জিনিস একটু ভালো মতো লক্ষ্য করো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসেই সব বলে দিব যে কিভাবে পড়তে হবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তিতলি কোনো সমস্যা নাই, বিজিএস এ উইক হলেও কোনো সমস্যা নাই, আজকের ক্লাসটা ভালো মতো করো, ঠিক আছে, তাহলেই এনাফ, ওকে। আসো অধ্যায় 1 অধ্যায় 2, তার আগে বিজিএস এ আমাদের কি কি আসবে সেটা তো জানি আমরা, তাই না। যে আমাদের এমসিকিউ থাকছে, শর্ট কোশ্চেন থাকছে এবং সিকিউ থাকছে, তাই না। এমসিকিউ, এসকিউ এবং সিকিউ। সো এই জায়গাগুলোতে ভালো করার জন্য কি করতে হবে, একটাই জিনিস ভাইয়া, কি একটাই জিনিস লাগবে, আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। তুমি মাথায় রাখবা বৃত্তি পরীক্ষায় তোমার বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে, বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসবে না, ওকে। সো যেই কাজটা করতে হবে, তোমার বইটা সবসময় সাথে থাকতে হবে, বইটা অলওয়েজ ভাইয়া সাথে রাখতে হবে, মাথায় রাখবা। বই যতক্ষণ তোমার সাথে আছে, বইয়ের বিষয়ের জিনিসপত্র যা যা তোমার সামনে থাকবে, এবং যতক্ষণ তোমার সামনে থাকবে দেখবা যে বিজিএস অল ক্লিয়ার তোমার তোমার কাছে, ঠিক আছে, বিজিএস অল ক্লিয়ার। আর আজকে এই যে ঋষিতা কতক্ষণ ক্লাস হবে এটা ভুলে যাও, শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এতটুকু কথা দিতে পারি যে বিজিএস নিয়ে তোমার হচ্ছে বৃত্তি পরীক্ষায় কোনো দিক থেকে আটকাবে না, একদম কোনো জায়গা থেকেই না, ঠিক আছে। সো আমি ক্লাসটা শুরু করছি, ক্লাসটা শুরু করছি। মেইন বইটা সাথে নাও এবং খাতাটা সাথে নাও, ভাইয়া যেই যেই বিষয়গুলো বলবো একটু কষ্ট করে জাস্ট লিখে নিবা আপাতত, ঠিক আছে, জাস্ট লিখে নিবা, ওকে। যার যার ইজি লাগে হাত তুলতে বলছো, সবার আগে দেখবা যে তোমার হাতে হচ্ছে নেমে গিয়েছে পরীক্ষার হলে প্রশ্ন দেখে, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো যেই কাজটা করবা যে হচ্ছে বইটা সামনে নাও এবং খাতাটা নাও, আমি শুরু করছি ভাইয়া। এমসিকিউ, এসকিউ, সিকিউ সবগুলোই দেখাবো, ওকে। শুরুতেই আমরা চলে যাব হচ্ছে প্রথম চ্যাপ্টারে। সো প্রথম চ্যাপ্টারে দেখো, প্রথম চ্যাপ্টারটা কি নিয়ে, ঔপনিবেশিক যুগ। সো এই জায়গায় কি আছে, অনেক সাল আছে, তাই না ভাইয়া, তাই না, অনেক সাল আছে, আছে কিনা, অনেক সাল আছে না। এবং যারা যারা সেলফিশ হয়ে যাচ্ছ, আবারও বলি সেলফিশ হলে কিন্তু হ্যাঁ সিকিউ পড়াবো, কোনো সমস্যা নাই, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, সৃজনশীল সব পড়াবো, কোনো টেনশন নাই, ঠিক আছে। এই যে মোহনা বলছে সৌরভ ভাইয়ের ক্লাস মানে অ্যাক্টিভ থাকা, থাকো ক্লাসে, ক্লাসে থাকলে তোমার বিজিএস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। ভাইয়া শাল মনে না থাকার টিপস, এই যে এখন তো শুরু করছি, ক্লাসটা শুরু করছি, শুরু করতে না দিলে কিন্তু তোমরা হচ্ছে সামনের দিকে আর যেতে পারবা না। সো ক্লাসটা শুরু করছি, তোমাদের কাজ হচ্ছে সেলফিশ না হয়ে বন্ধুদেরকে এক্ষুনি কমেন্টে মেনশন দাও, সবাইকে মিলে পারতে হবে, কিন্তু একা একা পারলে হবে না, সবাইকে নিয়ে একসাথে সামনের দিকে আগাতে হবে, নাহলে কম্পিটিশনে যদি না হয় তাহলে ওই কম্পিটিশনে দেখবা যে হচ্ছে পরীক্ষা দেওয়ার ভালো লাগছে না, ঠিক আছে। সো ফ্রেন্ডদের মেনশন দাও, সাথে ক্লাসটা শেয়ার করে জানাও যে ভাইয়া শেয়ার ডান,
ওকে, সবার উত্তর পেয়ে গিয়েছি, সবাই বলছে অপশন সি। আমি জানি তোমরা উত্তরটা পারো, কিন্তু এই প্রশ্নটা কেন নিয়েছি বলতে পারবা? কেউ কি বলতে পারবা যে এই প্রশ্নটা কেন নিয়েছি? কেন এই প্রশ্নটাই নিলাম, অন্য কোনো প্রশ্ন কেন আনলাম না? কেউ কি বলতে পারবা? আসো উত্তরটা দিই। সেটা হচ্ছে যে এই যে আমাদের চ্যাপ্টারটা ঔপনিবেশিক যুগ নিয়ে আছে, ঠিক আছে? ঔপনিবেশিক যুগ, সো এটা কিন্তু 18 সালে আসছিল। আচ্ছা, বোর্ডের একটা কমন জিনিস তোমাদেরকে বলে দেই, ঠিক আছে? একটা টেকনিক, যেহেতু বলেছি, আগেই বলেছি যে হচ্ছে আজকে অনেকগুলো টেকনিক শেয়ার করব, যেহেতু হচ্ছে লেটে ক্লাসটা শুরু হয়েছে, এই কারণে কম্পেনসেশন হিসেবে তোমাদেরকে অনেকগুলো আমার পার্সোনাল টেকনিক শিখাই দিব, ঠিক আছে? দেখো, প্রথম টেকনিক, প্রথম টেকনিক হচ্ছে পূর্বের যে বোর্ড প্রশ্নগুলো আছে, এই বোর্ড প্রশ্ন সবগুলা ভাইয়া একদম ভালো মতো পারতে হবে, সবগুলা, সবগুলা। এখন বোর্ড প্রশ্ন হুবহু কমন পড়বে না, আবারও বলি, হুবহু কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। তবে যেহেতু হচ্ছে একটা বৃত্তি পরীক্ষা, অনেক কম্পিটিশন আছে এখানে, সো এই কারণে হচ্ছে ভাইয়া তাহা কোনো সমস্যা নাই, এখন আসছো, আমরা ক্লাস মাত্রই শুরু করছি, 1 নাম্বার কোশ্চেনে আছি। সো এই বোর্ড প্রশ্ন হুবহু না আসলেও বোর্ড প্রশ্নের টপিক থেকেই তোমার প্রশ্ন পাবা, ঠিক আছে? আবার বলছে কারণ এটা বোর্ডের প্রশ্ন না, বোর্ডের প্রশ্ন দেখে না, গুরুত্বপূর্ণ এই কারণে বোর্ডের কোশ্চেন গুলো রিপিট হয়, কিন্তু এই রিপিটটা, এই রিপিটটা হয় হচ্ছে টপিক গুলা। এখন বলবা ভাইয়া টপিক কিভাবে রিপিট হয়, তাই না? মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া টপিক কিভাবে আবার রিপিট হয়, আসে না প্রশ্ন, এই প্রশ্নটা আসে না? টপিকটা যেভাবে রিপিট হয়, আচ্ছা তোমরা কি আমার নাম জানো? ভেরি গুড। রিদ্রিতা বলছো যে শেয়ার ডান, ভেরি গুড। বাকি যারা এখনো শেয়ার করা নাই, বন্ধুদেরকে নিয়ে আসো নাই, সবাইকে কিন্তু দেখছি, ঠিক আছে? সো সবাই একসাথে মিলে পড়লে হচ্ছে আলাদা একটা মজা, ওকে? তো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর হচ্ছে শেয়ার করে দাও, যেন হচ্ছে পরে তোমার এটা কাজে লাগে, ঠিক আছে? এখন যেই জায়গায় আমরা ছিলাম, এই টপিক কিভাবে রিপিট হয়, আসো এই প্রশ্নটা দিয়ে হচ্ছে সলভ করি আমরা। সেটা হচ্ছে বাংলায় ঔপনিবেশিক যুগ আসলে কোনটা ছিল। এখানে 4টা অপশন আছে, আমি সবাই জানি, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলছো অলরেডি, যে 1757 থেকে 1947। এখন এই জায়গা থেকে এমসিকিউ, ভেরি গুড, রাজু দে মেনশন ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। মুশফিকা বলছো রোস্টার, ভাই আজকে কাউকে কোনো রোস্ট করবো না, ঠিক আছে? আজকে হচ্ছে সিরিয়াস পড়াশোনা হবে একদম। আজকে পরীক্ষায় আসার জন্য যা যা পরীক্ষায় যেন তুমি আসলে পারো, সবকিছু আজকে দিয়ে দিব এক ক্লাসে, ওকে? সো যেখানে ছিলাম, যে এই উত্তরটা তো আমি জানি, অপশন সি। এখন এই প্রশ্নটা কি হুবহু কমন আসবে? উত্তর হচ্ছে না, ঠিক আছে? উত্তর হচ্ছে না। কিভাবে আসবে? প্রশ্নটা আসবে হচ্ছে এইভাবে, তুমি যদি একটু লক্ষ্য করো, ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়? এই প্রশ্নটা কে কে পড়েছো বলো তো? সো এই প্রশ্নটা বোর্ডে আসছে, বাট এইটা শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে, ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়। সো তোমাদের টেকনিকটা হচ্ছে পড়ার সময় বোর্ড কোশ্চেন ধরে ধরে মুখস্থ করবা না, কখনোই কাজ করবা না, মুখস্থ কখনোই করবা না। কি করবা ভাইয়া, ঠিক আছে? মুখস্থ না করে কি করবা? আচ্ছা, তসলিম একটা কথা বলেছে, আমি ওর কথার জবাবটা দিয়ে তারপর আবার ক্লাসে আসি, ঠিক আছে? যে সবাইকে ডাকবো না, তাহলে ওরাও বৃত্তি পেয়ে যাবে। শোনো, তুমি হচ্ছে বৃত্তি পেলে অবশ্যই হচ্ছে এটা গর্বের একটা ব্যাপার, কিন্তু তোমার জিনিস তোমার থেকে কেউ কখনো নিয়ে যাবে না, ঠিক আছে? সো ভাগ্যে যদি বিশ্বাস করে থাকো, সৃষ্টিকর্তার কাছে যদি বিশ্বাস করে থাকো, সো তুমি যদি ওদেরকে মেনশন নাও দাও, ওদের ভাগ্যে থাকলে ওরা যদি চেষ্টা করে, অবশ্যই ওরা পারবে, ঠিক আছে? আর ধরো তুমি যদি হচ্ছে মেনশন দাও, ওদের ভাগ্যে যদি হচ্ছে না থাকে, ওরা যদি চেষ্টা না করে, তাহলে ওরা এমনিতেও পারবে না, ঠিক আছে? সো এটা কমপ্লিটলি হচ্ছে তোমার চেষ্টা, তোমার হচ্ছে যতটুকু হচ্ছে তুমি এফোর্ট দিচ্ছ, তোমার পরিশ্রমের উপর, ঠিক আছে? কিন্তু তুমি যদি এরকম মন মানসিকতা রাখো যে হচ্ছে অন্যকে হচ্ছে বললে হচ্ছে আমার কমে যাবে, তাহলে দেখবা যে তাহলে নিজের দিক থেকে দেখবা অনেক সময় অনেক কিছু, অনেক জায়গা থেকে পিছিয়ে পড়ছো, ঠিক আছে? সব সময় সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো আসো, যেই জায়গায় ছিলাম আমরা, যে ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়, আমরা আসলে কিভাবে পড়বো বোর্ড কোশ্চেন গুলা। সো আমি এই জায়গায় যেগুলো লিখবো, এগুলো কিন্তু তোমরা পাবা না, এগুলো হচ্ছে খাতায় নোট করার জন্য, এগুলো কিন্তু টেকনিক, এখনই লিখে নাও। সো বোর্ড কোশ্চেন যখন একটা পড়বা, যখন একটা বোর্ড কোশ্চেন দেখবা, কি করবা ভাইয়া? এখানে তোমার কি কি আছে? এমসিকিউ,
সিকিউ, এসকিউ, তাই না? এগুলোই তো আছে। তোমার হচ্ছে এই ৩টা টপিক আছে। এখন এই যে ৩টা তোমার হচ্ছে আলাদা আলাদা ভাগ আছে। তুমি বোর্ড কোশ্চেনের টপিকটা বের করো। এই যেমন ঔপনিবেশিক যুগ, ঔপনিবেশিক যুগের সাথে কানেক্টেড কি আছে? একটা সাল আছে। সো তোমার কাজ হচ্ছে ভাইয়া সালগুলোকে আলাদা করে লিখে ফেলো। ভাইয়ের কথা শুনে সালগুলোকে আলাদা করে লিখে ফেলো। জাস্ট ইনফরমেশনটা লিখো। ঔপনিবেশিক যুগ হাইফেন দিয়ে লিখো যে হচ্ছে এটা সাল কত সাল থেকে কত সাল পর্যন্ত। ঠিক আছে? লিখে ফেলেছো? লিখে ফেলেছো? জানাও লিখেছো সবাই? ভেরি গুড। সো লিখে ফেলার পর হচ্ছে তুমি কি করবা? ওই টপিকের সাথে রিলেভেন্ট যত ধরনের এমসিকিউ আছে, ধরো সাল থাকতে পারে, কোনো দেশের নাম থাকতে পারে, কোনো ব্যক্তির নাম থাকতে পারে, ঠিক আছে? কোনো দেশ, কোনো ব্যক্তি বা কোনো হচ্ছে কাজ, যা যা আছে ওই টপিকের সবগুলা একসাথে পড়ে ফেলো। তাহলে দেখবা যখন একসাথে পড়ছো, ঠিক আছে, যখন একসাথে তুমি পড়বা তখন পরে গিয়ে হচ্ছে মনে হবে না অনেক ইনফরমেশন, তখন একটা সালের আন্ডারেই তুমি হচ্ছে সব পেয়ে যাবে একসাথে। ঠিক আছে? তো এই কারণে বিজিএস এ যেটা করতে হয় যে হচ্ছে টপিক ধরে ধরে ওই জিনিসগুলো একসাথে পড়তে হয়। ঠিক আছে? তো এই টেকনিকটা মাথায় থাকবে সবার, টেকনিকটা মাথায় থাকবে সবার। সো ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায় এটা একটু মাথায় রাখবা এবং এটা লিখে রাখো। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো এটা উত্তরটা হচ্ছে অপশন সি, 1757 থেকে 1947। ভেরি গুড, যারা সঠিক উত্তর দিয়েছো। তাহলে পরের প্রশ্নে যাই। আজকে ক্লাসটা করো, ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবা। ঠিক আছে? আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো ভাইয়া। ওকে, পরের প্রশ্ন। বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন কোন বংশের শাসক? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং প্রশ্নটা এসেছিল আবারও রাজশাহী বোর্ড 2018 সালে। সো পাল বংশের লোকজন নাকি হচ্ছে সেন বংশের লোকজন, সুলতানি বংশের লোকজন নাকি মোগল বংশের লোকজন? সো এই যে 4টা বংশ আছে, ঠিক আছে, 4টা বংশ আছে। এখানে কয়টা বংশ আছে? 4টা বংশ আছে। সো এই 4টা বংশের মধ্যে ভাইয়া দেখো, দেখে ফেলছো উত্তর? অনেকে হচ্ছে দেখে ফেলছো, তাই না? তো উত্তর দেখলেও কোনো সমস্যা নাই, 2 এর এ তোমরা বলছো আমি জানি। ঠিক আছে? ভেরি গুড। কুতুবউদ্দিনের হচ্ছে আগে থেকে কিন্তু এভাবে নোট করা আছে। সো যাদের আগে থেকে নোট করা আছে এভাবে, তারা তো ইতিমধ্যে এগিয়ে আছোই। ভেরি গুড। সো যেই জায়গায় আমরা ছিলাম যে হচ্ছে আমাদের অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন কোন বংশের শাসক। সো তোমাদের এই জায়গায় কিভাবে পড়বা, এই অংশটা কিভাবে পড়বা, তাই না? এই অংশের ক্ষেত্রে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে বিভিন্ন বংশ আছে, কি কি বংশ আছে তোমার? পাল বংশ, সেন বংশ, মুঘল বংশ, সুলতানি বংশ। সো এদের হচ্ছে নামগুলা লিখো এবং এর সাথে রিলেভেন্ট সালগুলো লিখে ফেলো। এটা ক্লাসের মধ্যে করতে হবে না, ঠিক আছে? তুমি খাতায় আপাতত নোট করে রাখো, আপাতত নোট করে রাখো যে কিভাবে করবা, তাহলেই যথেষ্ট। ক্লাসের মাঝখানে মাঝখানে অনেকগুলো টেকনিক দিব বলেছিলাম। সো ওই টেকনিকের জন্য হচ্ছে ছোট্ট একটা টেকনিক আবার শিখাই দিই। তোমাদের হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট সময় এখনো আছে। সো বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়ার অন্যতম অন্যতম একটা হচ্ছে কারণ হচ্ছে সুন্দর হাতের লেখা। অন্যতম একটা কারণ, যার হাতের লেখা সুন্দর, ঠিক আছে, যার হাতের লেখা সুন্দর, সো তা সে ধরে নাও যে হচ্ছে এক পা এগিয়েই আছো বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? এক পা তুমি এগিয়ে আছো বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে, এটা একদম মাথায় নিয়ে নাও, তুমি এক পা হচ্ছে ইতোমধ্যে এগিয়েই আছো। ওকে? সো সুন্দর হাতের লেখা যাদের, তারা এক পা যেহেতু এগিয়ে আছো, তাদেরকে কি করতে হবে? এখন জাস্ট ইনফরমেশন গুলো মাথায় নিতে হবে। এনাফ। আমি ক্লাস 5-এ হচ্ছে সাধারণ বৃত্তি পেয়েছিলাম। সো সেই টাইমে, ঠিক আছে, তখন, এখন যদিও দেখতেই পাচ্ছ হাতের লেখা অত সুন্দর না, খারাপ হয়ে গিয়েছে। সো তখন হাতের লেখা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। ঠিক আছে? এই কারণে বৃত্তি পেতে আমাকে অনেক হচ্ছে কি করেছিল, সহায়তা করেছিল। সো এই কারণে বলছি যে যাদের হাতের লেখা সুন্দর না, প্রতিদিন এই যে নোটগুলা করবা না, তোমাদেরকে তো বললাম যে কিভাবে নোট করতে হবে।
সো এই নোটগুলা হচ্ছে সুন্দর করে করো, নোটগুলা সুন্দর করে করো, প্র্যাকটিস হয়ে যাবে। এবং ভাইয়ার কথা যদি মানো সেই ক্ষেত্রে বিজিএস এর প্রত্যেক চ্যাপ্টার থেকে কমপক্ষে একটা করে সৃজনশীল প্রত্যেক দিন হচ্ছে খাতায় সুন্দর করে লিখে প্র্যাকটিস করবা, এবং সেটা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সময়ের মধ্যে, ঠিক আছে, সঠিক টাইমের মধ্যে। তাড়াতাড়ি প্লাস সুন্দর করে হচ্ছে লেখার টেকনিক বলতে বলছো, তাড়াতাড়ি প্লাস সুন্দর করে লেখার জন্য তোমাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া তোমাকে হচ্ছে, তুমি যদি লেখা ধরো আঁকা বাঁকা হয়ে যায়, তুমি হচ্ছে রোল করা খাতায় লিখতে পারো, ঠিক আছে। বাট এই কয়দিন নিজেকে প্রমিস করতে হবে যে আমি এই কয়দিন অবশ্যই এবং অবশ্যই মনোযোগ দিয়ে যা যা বলছি, যেই টেকনিকগুলো বলছি মনোযোগ দিয়ে ফলো করব, ঠিক আছে, এগুলো কথা দিতে হবে। ওকে, এই যে দেখো আর কিছু মানুষ আছে ইতোমধ্যে ক্লাসের মধ্যে এসে হচ্ছে গল্প জুড়ে দিছে, ঠিক আছে। সো তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, ক্লাসের মাঝখানে যদি মনোযোগ না দাও, সামনের দিনগুলোতে কিভাবে মনোযোগ দিবা? সো বৃত্তি যদি পেতে চাও, জাস্ট এই কয়েকটা দিন এফোর্ট দাও, ইনশাল্লাহ হচ্ছে এই এফোর্টের জন্য হলেও আল্লাহ তোমাকে হচ্ছে কি, তোমাকে তোমার হচ্ছে এফোর্টের ভ্যালু দিবে, ঠিক আছে। আসো, সো দীর্ঘ সময় শাসন করেছিলেন কারা বলতো? কারা শাসন করেছিলেন দীর্ঘ সময়? আমাদের পাল বংশের শাসকেরা বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন, ঠিক আছে। এবং বাংলায় সর্বশেষ কোন বংশের শাসক হচ্ছে শাসন করেছিলেন সর্বশেষ? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। রুকাইয়ার হচ্ছে ইংরেজি সুন্দর হাতের লেখা, বাট বাংলা অসুন্দর, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেটা করতে হবে যে হচ্ছে জাস্ট এই কয়েকদিন প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। এই কারণে বলছি যে হচ্ছে প্র্যাকটিস করো, তাহলেই এনাফ। ওকে, আসো পরের প্রশ্ন, কার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের হচ্ছে সূত্রপাত হয়? সো এই জায়গায় কি পড়বা ভাইয়া? এই অংশটাতে কি পড়বা? আগে উত্তরটা দাও, তারপর বলছি যে কার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের সূচনা ঘটে। ভাইয়া পরে ক্লাস করতে পারবো বলেন না কেন? একটা কথা, সুন্দর একটা কথা বলে দিই, ঠিক আছে। সো এটা শুধু আমার জন্য না, ঠিক আছে, এটা শুধু আমার জন্য না, আমার আমি ছাড়াও আমার ফ্রেন্ডরা কিংবা তোমরা তো আছোই, ঠিক আছে, তোমরা তো আছোই সাথে। ধরো আজকে আমি চিন্তা করলাম যে হচ্ছে এখন শরীরটা একটু খারাপ লাগছে, ঠিক আছে, শরীরটা একটু খারাপ লাগছে, সো আমি 2 ঘন্টা পর ক্লাসটা করব। 2 ঘন্টা পর কি হবে জানো? তোমার অন্য কোনো একটা পড়ার প্রেশার চলে আসবে যে এইটা একটু দেখি, কোনোদিনও হবে না। চিন্তা করবা কালকে সকালে উঠে করব, কালকে সকালে দেখবো হচ্ছে স্কুল আছে বা অন্য কোনো পড়া হোমওয়ার্ক করে গিয়েছে, কখনোই করা হবে না। সো যখন যে জিনিসটা নিয়ে বসবা, এটা লাইফের সব ক্ষেত্রে যখন যেই জিনিসটা নিয়ে বসবা, ওকে, সেইটা কমপ্লিট করার আগ পর্যন্ত উঠবা না, কমপ্লিট করে সেটা উঠবা একদম, ঠিক আছে। সো একদম কমপ্লিট করবা, কমপ্লিট করে তারপর উঠবা, এর আগে উঠবাই না, ঠিক আছে, এর আগে ওঠা যাবেই না। সো আসো, কার পরাজয়ের মধ্যে দিয়ে বাংলা ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে? নবাব সিরাজউদ্দৌলা, নাকি নবাব হচ্ছে মীর জাফর আলী খান, নবাব আলীবর্দী খান, নবাব মীর কাসিম আলী খান? বলতো নবাব কে? সিরাজউদ্দৌলা। সো এই জায়গায় কি ইনফরমেশনটা মাথায় রাখতে হবে? আমি কিন্তু সব বলে দিচ্ছি ভাইয়া, তোমাকে ক্লাসের মধ্যে সব বলে দিচ্ছি কি কি পড়তে হবে। তোমার কাজ হচ্ছে বইয়ের মধ্যে আছে, জাস্ট বইটা আগেই বলেছি ক্লাসের শুরুতে, যারা শুরু থেকে ছিল না ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, ঠিক আছে, যে শুরুতে কি বলে দিয়েছিলাম, যে তোমার কাছে অবশ্যই এবং অবশ্যই বইটা আগামী কয়েকদিনের জন্য একদম অলওয়েজ সাথে থাকতে হবে, অলওয়েজ। বই দেখে যে পড়বা, বই থেকে যে পড়বা, সে যেখান থেকে প্রশ্ন আসুক উত্তর করতে পারবা, ঠিক আছে। সো তোমাকে হচ্ছে এই যে সিরাজউদ্দৌলার কাহিনীটা ভালো মতো জানতে হবে, ঠিক আছে। সিরাজউদ্দৌলার যে কাহিনী আছে সেই কাহিনীটা পুরো ভালো মতো জানতে হবে। তার মানে হচ্ছে এর সাথে সম্পর্কিত যত হচ্ছে ইনফরমেশন আছে, ঠিক আছে, যে তার বিরুদ্ধে কি করা হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, এরপর ইংরেজরা কিভাবে হচ্ছে তাকে ডিল করেছিল, তারপর মীর জাফরের কাহিনী কি এর সাথে, ওকে। সো
সিরাজউদ্দৌলার টপিকটা আলাদাভাবে নোট করে ফেলবা। ওকে, সিরাজউদ্দৌলার টপিকটা আলাদাভাবে নোট করে ফেলবা। এই যে লোকমান, সে হচ্ছে হেনা আক্তারকে বলছে নোট করিস, আপনি কি করবেন? আপনিও হচ্ছে নোট করেন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? সবাইকে একসাথে নোট করতে হবে। ওকে, আচ্ছা, এই পর্যায়ে যারা এইমাত্র জয়েন করেছে তাদের উদ্দেশ্যে আবারও বলি যে এই ক্লাসটা ভাইয়া, ক্লাস কিন্তু আমরা একা করছি না, বৃত্তি পরীক্ষা সবাই দিব। সো ফ্রেন্ডদেরকে হচ্ছে একসাথে মেনশন দাও এবং একই সাথে ক্লাসটা শেয়ার করো, যেন পরে হচ্ছে প্রিপারেশন নেওয়ার টাইমে যদি কোথাও কোনো কনফিউশন থাকে আবারও ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। শেয়ার করে জাস্ট একবার বলে দাও যে ভাইয়া ডান, আমি দেখছি ভাইয়া। ওকে, এইবার আসো পরের প্রশ্নে চলে যাই। পর্তুগিজ নাবিক ভারতে হচ্ছে প্রথম কোন বন্দরে আসেন? ঠিক আছে, এটা এসেছিল কুমিল্লা বোর্ডে। সো পর্তুগিজ নাবিক ভারতে প্রথম কোন বন্দরে আসেন? সো আমরা তো জানি যে হচ্ছে এই ভারতবর্ষে মানুষজন কেন আসতো বলতো? কেন আসতো ভারতবর্ষে মানুষজন? কি কারণে আসতো? এই যে এই জায়গায় আসতো, কেন আসতো এই জায়গায়? তো আসলে মানুষজন দেখা যায় এখন পারলে মানুষ এই জায়গা থেকে হচ্ছে পালায় যায় সমুদ্র দিয়ে। ঠিক আছে, তাহলে তখনকার সময় মানুষজন কেন আসতো? উদ্দেশ্য ছিল প্রথমত ব্যবসা বাণিজ্যের জন্য। ঠিক আছে, প্রথমত উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য, যে হচ্ছে বাইরের দেশ থেকে আসলাম ব্যবসা বাণিজ্য করার জন্য। বাট পরে গিয়ে যেটা ঘটে যে হচ্ছে তারা দেখে যে এই এলাকার মানুষদের তো আসলে বোকা বানানো খুব সহজ। সো আমি যদি এই এলাকাটা দখল করে ফেলতে পারি, ঠিক আছে, ভালো মতো মনে মনে রাখো এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু তোমার সৃজনশীলও কাজে লাগতে পারে। যদি আমি এই এলাকাটা দখল করে ফেলতে পারি তাহলে তো যা আছে সবকিছুই আমার, কারণ এখানে হচ্ছে ফলে হচ্ছে অনেক ভালো মতো। তো তখন তারা এই ব্যবসা বাণিজ্য থেকে মুভ করে, ব্যবসা বাণিজ্য তো করছে, সাথে হচ্ছে শাসনভার দখল করা শুরু করে। এই যে শাসনভার রয়েছে, এলাকার শাসন কার্য পরিচালনা করা, সেটা দখল করে নেয়। ঠিক আছে, দখল করে নেয়। তো এতে করে কি হয়েছে, যখন দখল করে নিচ্ছে তখন সে তার জন্য ব্যবসা বাণিজ্য করা আরো ইজি হয়ে যাচ্ছে, কারণ পুরোটাই তার এলাকা। ঠিক আছে, সো এই যে কিভাবে দখল করে নিয়েছিল সেটা একটু ভালো মতো মাথায় রাখবা। সো ভেরি গুড। আদিবা, বৃষ্টি, শামিমা, তারপর হচ্ছে রিদি, আসাদুল্লাহ, তারপর আব্দুল্লাহ, তারপর সুপ্তি, সবাই সঠিক উত্তর দিয়েছে অপশন ডি, কালিকট। ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান পর্তুগিজ নাবিক। ওকে, পরের প্রশ্নে যাই। ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে? সো আগেই বললাম যে একটা টপিকের সাথে ভালো মতো একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, একটা টপিকের সাথে রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো একবারে পড়ে ফেললে কি আলাদা করে অনেকগুলো মনে রাখতে হচ্ছে? মনে রাখতে হচ্ছে না। দেখো, এই যে কেন আসলো, এরা কেন আসলো, এটার সাথে রিলেট করলেই কিন্তু তুমি পেয়ে যাবা যে কারা সর্বপ্রথম এই জায়গায় আসলো, কারা আসলো, কেন আসলো, আসার পর কি করলো। এই প্রশ্নগুলো যখন তুমি করতে থাকবা তখন দেখবে যে অটোমেটিক্যালি উত্তর চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? সো ইউরোপিয়ানদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আসেন? দিনেমাররা, ওলন্দাজরা, পর্তুগিজরা, ইংরেজরা, কারা বলো তো? পর্তুগিজরা, তাহেরা বলছো পর্তুগিজরা, তারপর কাজী শামিমা, সেজুতি, তারপর দেখতে পাচ্ছি মতিউর রহমান, কামাল উদ্দিন। কামাল উদ্দিন বলছো ডি, অ্যাকচুয়ালি কি ডি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পর্তুগিজরা। সো অনেকে কনফিউজড হয়ে যাও যে হচ্ছে ডি হবে কিনা। ইংরেজরা এসেছে, বাট ওই যে একটা ওয়ার্ড, বৃত্তি পরীক্ষায় কিন্তু ঠান্ডা মাথায় উত্তর করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কেন? এই যে এখানে সর্বপ্রথম যে বলছে ভাইয়া, সর্বপ্রথম, অনেকে এই এই ওয়ার্ডটাই দেখবে না, অনেকে হচ্ছে এই ওয়ার্ডটাই দেখবে না। মায়া, মায়রা, তাসনিম, মায়রা, কোনো সমস্যা নেই, বাংলাগুলো দেখলে তো তুমি তো বুঝবা, তো তখন তো ইংরেজিতে উত্তর করতে পারবাই। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছি আমি যে অনেকে প্রশ্ন না পড়ে আমি উত্তর করতে পারি, সো পারি বলেই হচ্ছে অপশন ডি দাগিয়ে ফেলবা। সো বৃত্তি পরীক্ষা কিন্তু একটা ঠান্ডা মাথার এক্সাম। সো এইখানে তারাই ভালো করবে যারা হচ্ছে কি ঠান্ডা মাথায় এক্সামটা দিবে। সো এই কারণে বলছি কি করতে হবে, যে ঠান্ডা মাথায় হচ্ছে প্রশ্নটা আগে ভালো মতো পড়বা। সো টেকনিক আরেকটা, আজকে অলরেডি টিপস দিয়ে ফেলেছি, চার নাম্বার টিপস।
টিপস গুলো কি লিখছো সবাই? যারা যারা হচ্ছে ক্লাসের মাঝখানে আসবে, হুট করে চলে যাবে, তারা হচ্ছে টিপস গুলো পাবে না। ঠিক আছে? প্রশ্ন ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে? ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে হবে। কেন? কারণ এমসিকিউ একটা গেলে যাবে ১ নাম্বার। কিন্তু সৃজনশীলে গ এবং ঘ, আল্লাহ না করুক, কোনো কারণে যদি একটা ভুল করে ফেলো, তোমার ৭ নাম্বার নাই। বৃত্তি পরীক্ষার জন্য বৃত্তি পাওয়ার সম্ভাবনা ওই জায়গাতেই টাটা গুড বাই হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য বলছি যে বিজিএসটা কম গুরুত্ব দিলে এই ছোট ছোট নাম্বারগুলোই দেখবে যে হচ্ছে বৃত্তি পরীক্ষায় পিছিয়ে ফেলছে। ঠিক আছে? না, এখন তো বলবো না তাসবি, তোমাকে খুঁজে বের করতে হবে টিপস। এখন আগের গুলো আর বলবো না, ক্লাসের মাঝখানে টিপস দিয়েছি। সো ক্লাসটা শেয়ার করো, ক্লাস শেষ হলে আবার খুঁজে বের করবা। ঠিক আছে? ক্লাসে পরে আসলে এগুলো পাবা না। সো তোমাদের বন্ধুরা যারা মিস করে ফেলতেছে এক্ষুনি মেনশন দাও। ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার করো। ঠিক আছে? আগের টিপস গুলো তো বলে দিয়েছি। ২ নাম্বার টিপস ছিল হচ্ছে সুন্দর সুন্দর হাতের লেখা। ঠিক আছে? টিপস বলে দিয়েছি। সো টিপস গুলা ক্লাসের মাঝখানেই বলেছি। ১ নাম্বার টিপস বলে দেই। বোর্ড কোশ্চেনের টপিক ধরে ধরে পড়া। ঠিক আছে? টপিকের মধ্য থেকে এমসিকিউ, মানে কিন্তু শুধু এমসিকিউ না, এমসিকিউ থেকে ওইটা সিকিউ এও আসতে পারে, আমাদের এসকিউ আসতে পারে, শর্ট কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে? কোশ্চেন দেখলে মাথা ঠান্ডা থাকে না, এটা বললে হবে না। ঠিক আছে? মাথা ঠান্ডা থাকে না বললে হবে না। মাইমুন একটা প্রশ্ন করেছে, উত্তরটা তোমরা দাও তো, যে এমসিকিউ কয়টা আসবে বিজিএস এ বলো তো? তোমরা উত্তরটা দিয়ে দাও, আমি এখানে থাকি যেই টপিকে ছিলাম। সো প্রশ্ন দেখলে যদি মাথা ঠান্ডা না থাকে তাহলে কিভাবে হবে? কারণ নার্ভ ধরে রাখবে যে হচ্ছে ঠান্ডা মাথায় উত্তর করতে পারবে, সেই তো বৃত্তিটা পাবে, তাই না? সো ঠান্ডা মাথায় উত্তর করতে পারার জন্য তোমাকে সবকিছু ভালো মতো জানতে হবে। সো তুমি যখন তোমার মাথায় সবকিছু জানবা, তোমার মাথায় কোনো টেনশন থাকবে না। ঠিক আছে? কোনো টেনশন থাকবে না। সো এই কারণে বলছি যে ঠান্ডা মাথায় সবসময় মনোযোগ দিয়ে পড়বা প্রশ্নটা, যেই প্রশ্নই আসুক। আমি আমার ছোট্ট একটা জার্নি শেয়ার করি, একদম ছোট্ট, জাস্ট ২ মিনিট নিব ক্লাসের মাঝখানে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, ঠিক আছে? সো আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। সো ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার টাইমে আমাদের বেলায় সাধারণ জ্ঞান, ঠিক আছে? জেনারেল নলেজ। সো সাধারণ জ্ঞান হচ্ছে একটু কঠিন করে ফেলেছিল। ঠিক আছে? একটু ভালোই কঠিন করে ফেলেছিল আমাদের ব্যাচে। সো সেই প্রশ্ন দেখে হচ্ছে আমার শুরুতেই হচ্ছে একটা প্রশ্নের উত্তর ভুল চলে গিয়েছিল। আবারও বলি, তাড়াহুড়ায় একদম খুব সহজ যেটা উত্তর আমি জানি। ঠিক আছে? জিকে তে যখন আমি দেখলাম যে হচ্ছে প্রশ্ন কঠিন হয়ে গিয়েছে, তখন বাংলা তো এমসিকিউ ছিল। সো বাংলায় প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটাও মনে আছে। ১ নাম্বার প্রশ্নই ছিল, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিকের জায়গায় আমি লিখে ফেলেছি প্রতিপাদিক। ঠিক আছে? দাগ দিয়ে ফেলেছি। কিন্তু আমি উত্তর জানতাম। উত্তর আমি জানতাম। বাট ওই যে একটা ভয় কাজ করছিল, মাথা ঠান্ডা রাখতে পারি নাই। বাট যখন আমি দেখলাম যে এটা আমি ভুল করে ফেলেছি, ১ নাম্বার তো গেলই, সাথে হচ্ছে -0.25। তোমাদের তো আবার মাইনাস নাই। সো যখন এই 1.25 নাম্বার চলে গেল, তখন আমি ঠান্ডা হলাম। ঠান্ডা হয়ে তখন যেই নাম্বার চলে গিয়েছে ওইটার চিন্তা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে? ওইটার চিন্তা বাদ দিয়ে আমি রিটেনে খুব চমৎকারভাবে লিখলাম, এবং খুব সম্ভবত ওই এফোর্টটার কারণেই আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ঠিক আছে? সো এই কারণে বলছি, যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়তে হবে। ঠিক আছে? কখনো প্যানিক করা যাবে না, ভয় পাওয়া যাবে না। তুমি পড়ে যদি যাও, তুমি যদি নিজেকে ফাঁকি না দাও, তুমি অবশ্যই এবং অবশ্যই উত্তর করতে পারবা। জাস্ট মনোযোগ দিয়ে বইটা পড়তে হবে ভাইয়া। মনোযোগ দিয়ে বইটা পড়তে হবে। ওকে? টিপস দিব। যদি পুরা ক্লাসে দেখি সবাই আছো, ঠিকঠাক মতো কমেন্ট করছো, ক্লাসের মধ্যে থাকো, টিপস আমি আরো দিব। কোনো সমস্যা নেই। আসো পরের প্রশ্নে চলে যাই। নবাব সিরাজউদ্দৌলা পতনের মধ্য দিয়ে বাংলায় কোন শাসনের চূড়ান্ত অবসান ঘটে? ভাইয়ার যে কথাটা বলেছিলাম একটু আগে, মিলছে কিনা দেখো। তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে এই যে বাংলায় কার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে, এবং একই সাথে আরেকটা কথা বলেছিলাম যে শাসন আমলের কথা যখন বলছিলাম ক্লাসের মাঝখানে, সেই জায়গায় বলেছিলাম যে সর্বশেষ কারা শাসন করেছিল,
ঠিক আছে, তো এখানে কিন্তু চলেই আসছে দেখো যে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলায় কাদের চূড়ান্ত অবসান ঘটে বলতো? কাদের চূড়ান্ত অবসান ঘটে? অপশন ডি, মোগলদের। ঠিক আছে, মোগলদের চূড়ান্ত অবসান ঘটে। একটা টেকনিক চাও নাকি বলো? টিপস দিব একটা, প্রত্যেকটা এমসিকিউ আর প্রত্যেকটা টিপস। ক্লাস ভালো লাগছে? ক্লাস কি ভালো লাগছে কিনা বলো তো, কমেন্টে জানাও ক্লাস কি ভালো লাগছে কিনা। ক্লাস যদি ভালো লাগে, তোমরা যদি এনজয় করো, আমি কথা দিচ্ছি ভাইয়ার এই বিজিএস ইনশাল্লাহ 50-এ 50 থাকবেই। সব টেকনিক দিয়ে দিব, ভাইয়ার কাছে যত অস্ত্র আছে সব দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো উত্তর হচ্ছে অপশন ডি, মুঘল শাসন আমল। সো ক্লাস কেমন লাগছে বলো দেখি, শুনতে চাই ক্লাস কেমন লাগছে। সো এই জায়গায় আমাদেরকে একটা জিনিস একটু ভালো মতো জানতে হবে ভাইয়া। ঠিক আছে, বিজিএস এ ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে, একটা জিনিস বলি একটু, সেটা হচ্ছে বিজিএস এর ফার্স্ট যে চ্যাপ্টার, এটার মধ্যে শাসনামল গুলোকে যদি তুমি ভাগ করে ফেলতে পারো তাহলে দেখবা তোমার অর্ধেক পড়া শেষ। ঠিক আছে, শাসনামলটাকে যদি তোমরা ভাগ করে ফেলতে পারো, আবারও বলি ভালো মতো একটু মনোযোগ দিয়ে শুনো, ভয় পাও না, আবারও বলতেছি ভয় পাও না, ভাইয়াকে মনে করাবা যে কিভাবে হচ্ছে এই যে নার্ভাসনেস এটা চলে যাবে, ওই টেকনিকটাও শিখাই দিব। সো শাসনামল যেটা আছে, শাসন এগুলো কিন্তু টেকনিক। ঠিক আছে, এই যে ওই যে 5 নাম্বার টিপস দিয়ে দিচ্ছি ক্লাসের মাঝখানে, দেখো শাসনামল মানে কি, কারা এই দেশে শাসন করেছে, কারা এই দেশে শাসন করেছে। সো একটা সময় ধরে, ঠিক আছে, আমরা যে এই যে ঔপনিবেশিক শাসনামল বলছি, এই যে ঔপনিবেশিক শাসনামল বলছি, ঠিক আছে, এই ঔপনিবেশিক শাসনামল তো একটা সময় থেকে শুরু হয়েছে, তাই না? বইয়ের মধ্য থেকে একটা পোর্শন থেকে তো শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। ঠিক আছে, সো ওই অংশটা ধরবা, ধরে তোমার খাতার 5টা পৃষ্ঠা নিবা, খাতার 5টা পৃষ্ঠা নিবা, কি করবা? পাস্ট চ্যাপ্টার না ভাইয়া, ফার্স্ট চ্যাপ্টার। একজন বলতেছো বিজিএস এর পাস্ট চ্যাপ্টার হার্ড, পাস্ট চ্যাপ্টার বলতে কিছু নাই, ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার হার্ড না, ফার্স্ট চ্যাপ্টারকে সহজ করার অস্ত্র দিয়ে দিচ্ছি এখনই। দেখো মালিহার ক্লাসটা অনেক ভালো লাগছে বলছে, আরো অনেকেরই হচ্ছে ভালো লাগছে। আচ্ছা, যদি পড়তে ভালো না লাগে মাইমুনা, ঠিক আছে, চুপ করে অন্তত পক্ষে ক্লাসটা দেখো, তোমার মাথায় অন্তত ঢুকবে পড়াগুলা। ঠিক আছে, আসো দেখি যে জায়গায় ছিলাম, শাসন আমল। সো 5টা পৃষ্ঠা নাও আলাদা আলাদা। ঠিক আছে, 1 2 3 4, আমার এখানে 4টাই ধরলাম। ঠিক আছে, তুমি যেটা করবা, ধরো আমরা 1700 সাল থেকে 1800 পর্যন্ত যা যা হয়েছে, প্রথম আমাদের 2টা পৃষ্ঠায় লিখে ফেলো যা যা হয়েছে ইনফরমেশন। ধরো নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে, লিখো এত সালে সিরাজউদ্দৌলার পতন হয়েছে, পতনের সাথে জড়িত কারা, এরো দিয়ে লিখো যে এরা এরা জড়িত, পতনের কারণ কি, কারণ দিয়ে হচ্ছে শর্টে, একদম শর্টে এরো চিহ্ন দিয়ে দিয়ে কারণগুলো ছোট্ট এক লাইনে লিখে ফেলো, এক বাক্যে জাস্ট। ঠিক আছে, এক বাক্যে লিখে ফেলো। লিখে ফেললে যেটা হবে, 1800 সালের পরে তুমি 1801 থেকে 1900 পাবা, এরপর 1901 থেকে 1947 বা হচ্ছে ধরো 2000ই ধরলাম। ঠিক আছে, 2000 তো নাই, 1947 ধরো। সো এইভাবে যদি তুমি টপিকটা আলাদা করে ফেলতে পারো তাহলে দেখবা সবগুলা শাসনামল তোমার কাছে সহজ পানি মনে হচ্ছে, একদম পানি। তোমার কাছে সবগুলো শাসনামল পুরোপুরি পানি মনে হবে। ঠিক আছে, সবগুলো শাসনামল দেখবা পানি পানি মনে হচ্ছে একদম। ঠিক আছে, ওকে। আরেকজন প্রশ্ন করছে, আমার উত্তর এটা কি দেওয়া উচিত বলতো, বলছে সাগর মোল্লা বলছে কোন গাইড পড়লে ভালো হয়। ভাইয়া কি একবারের জন্য বলেছে যে তোমাকে হচ্ছে গাইড পড়তে হবে? একবারও বলি নাই। কি পড়তে হবে বলেছি? বলেছি হচ্ছে মেইন বই পড়তে হবে। বারবার বলি আমি, মেইন বই পড়তে হবে। গাইড থেকে তুমি যেটা দেখতে পারো, তুমি যেটা দেখতে পারো যে হচ্ছে আগের বছরের প্রশ্ন, সেটা পরে, অনেক পরে। আগে তোমাকে জানতে হবে কিভাবে পড়তে হবে। পড়ার টেকনিক জানলে তুমি অটোমেটিক্যালি, তুমি অন্য কিছু না পড়লেও হবে, বই পড়লেই হয়ে যাবে। পড়ার টেকনিক জানতে হবে। মাথায় যদি চিন্তা করো ভাইয়া ক্লাস করতেও মন চাচ্ছে না, পড়তেও মন চাচ্ছে না, কিছুই করতে মন চাচ্ছে না, কিন্তু পরীক্ষায় পেতে চাই হচ্ছে ফুল মার্কস, সেটা তো হবে না। ঠিক আছে,
সো প্রথম অধ্যায় মনে রাখতে হচ্ছে, মনে থাকে না, ইনফরমেশন কম দিলেও হতো। এখন ইনফরমেশন বেশি যেহেতু, সেই টেকনিক তো আমি তোমাদেরকে এক্ষুনি বলেই দিলাম যে হচ্ছে কিভাবে আলাদা করে শর্ট করে করে নোট করবা, ঠিক আছে? সো আমি টপিক কি কি বলেছি বলো তো? শাসনামল, 4টা শাসনামল নোট করো। তারপর ওই যে যারা যারা ভারতবর্ষে আসছিল তারা কি কি করেছিল নোট করো। এরপর সিরাজউদ্দৌলার অংশটা হচ্ছে আলাদা করে নোট করে ফেলো, এবং লাস্টে হচ্ছে ইংরেজ শাসনামল আলাদা করে নোট করে ফেলো। এনাফ, বলে দিলাম তো। এই যে একজন বললো টপিক কিভাবে বুঝবো, বলেই দিলাম আমি। আর যদি তাও খুঁজে না পাও, প্রশ্ন ধরো, টপিক বের করো, প্রশ্ন ধরো, টপিক বের করো, প্রশ্ন দেখলে হচ্ছে টপিক পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, বিজিএস একজন প্রশ্ন করলো যে হচ্ছে মাথায় ঢুকে না, তুমি কি পুরো ক্লাসটা করেছো? পুরো ক্লাস যারা শুরু থেকে করেছো তারা বলো তো বিজিএস কি এখন কঠিন মনে হচ্ছে কিনা, নাকি আগে কঠিন মনে হতো এখন একটু হলেও সহজ মনে হচ্ছে? বলো তো, সত্যি করে বলবা। ভাইয়া যেভাবে বলছি যদি এটা ফলো করো, আমি তোমাকে কথা দিচ্ছি বিজিএস তোমার হচ্ছে, তুমি যদি হচ্ছে একদম বই বন্ধ করে রাখো, তোমার কাছে মনে হবে যে বিজিএস সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট। সরি, সব থেকে কঠিন একটা সাবজেক্ট না, ঠিক আছে? কঠিন একটা সাবজেক্ট না। সো এই যে যারা যারা বলছো সব থেকে কঠিন একটা সাবজেক্ট বই বন্ধ করেই, তারাও যদি এই টেকনিকটা ফলো করো, জাস্ট বইটা পড়ো ঠিকঠাক মতো, দেখবা বিজিএস সবচাইতে সহজ একটা সাবজেক্ট মনে হবে, ঠিক আছে? তো আসো, যে জায়গায় ছিলাম প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে? সো এই জায়গায় আরো একটা কনসেপ্ট জানতে হবে যে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়। এটা যেমন তোমার সৃজনশীলে খ নাম্বারে আসতে পারে, তোমার শর্ট কোশ্চেনেও আসতে পারে। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, ঠিক আছে? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? ওকে, যার ফার্স্ট চ্যাপ্টার নিয়ে প্রবলেম নাই তার তো খুব ভালোই, তুমি টেকনিকটা জাস্ট দেখে নাও। আর এই প্রশ্নটার গুরুত্ব আশা করি হচ্ছে এই জায়গায় তাকালেই বুঝে যেতে পারছো যে কি পরিমাণ গুরুত্ব হচ্ছে এই প্রশ্নটা বহন করছে। এবং যারা 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 এখন পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আবারও বলি, ঠিক আছে? থার্ড চ্যাপ্টার যখন আসবো, যেদিন পড়াবো সব বলে দিব। যেই দিন যেই চ্যাপ্টার পড়াবো এক্ষুনি এক্ষুনি হচ্ছে যদি তুমি চিন্তা করো যে ভাইয়া এক্ষুনি হচ্ছে আমার ফার্স্ট থেকে লাস্ট সব জানা লাগবে না, ভাইয়া যখন যেটা পড়াবো ভাইয়ার সাথে সাথে চলো, ওই অনুযায়ী রুটিন করে পড়ো, এনাফ, ঠিক আছে? ভাইয়া যেভাবে বলছি পড়ো, যথেষ্ট। আগে থেকে চিন্তা করে দরকার নাই যে হচ্ছে পরে কি হবে, এখন যেখানে আছো সেটা নিয়ে চিন্তা করো। তো যেটা বলছিলাম যে কতগুলা বোর্ডে প্রশ্ন আসছে দেখছো, 17 সালে 2টা বোর্ডে, 16 সালে একটা বোর্ডে। সো এই প্রশ্নটার গুরুত্ব তো তুমি ধরে ফেলতে পারছোই, যারা শুরু থেকে ক্লাসে আছো, ঠিক আছে? শুরু থেকে ক্লাসে আছো তারা তো জানো, বলেছিলি যে বোর্ড কোশ্চেন গুলা রিপিট হয়। রিপিট হয় কি হুবহু কোশ্চেন দিবেন না, কি করবে? বোর্ড কোশ্চেন গুলোর ক্ষেত্রে যেটা দেখা যাবে যে হচ্ছে তোমার টপিক গুলো হচ্ছে একই দিচ্ছে, রিপিট করছে টপিক গুলা। সো এই কারণে বলছি যে এই টপিকটা মাথায় রাখো, দ্বৈত শাসন ব্যবস্থা। সো দ্বৈত শাসন ব্যবস্থার সাথে যা যা আছে সব পড়ে ফেলবা, দ্বৈত শাসন ব্যবস্থার সাথে যা যা আছে সব পড়ে ফেলবা, ঠিক আছে? সো এটার উত্তর কি হবে বলো তো? সবাই বলছো হচ্ছে অপশন সি, অনেকে বলছো ডি। অপশন ডি কি হবে? লর্ড ক্যানিং। উত্তর হচ্ছে না, অপশন সি সঠিক উত্তর, লর্ড ক্লাইভ, ঠিক আছে? লর্ড ক্লাইভ, ওকে। লর্ড ক্লাইভ হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, ওকে। লর্ড ক্লাইভ আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, ঠিক আছে? ক্লাসের শেষে গিয়ে, একদম শেষে টেকনিকটা হচ্ছে একদম খুব বড় সড়ো একটা টিপস দিব, ঠিক আছে? সো একদম শেষে, সেটা হচ্ছে এই নার্ভাসনেস নিয়ে, বাট এখন না, ঠিক আছে? পরের প্রশ্ন চলে যাই। সিপাহী বিদ্রোহ, খুবই 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 খুবই, আবারও বলি, যতগুলা খুবই শব্দ অ্যাড করা যায় অ্যাড করে নিতে পারো, ইম্পর্টেন্ট একটা টপিক। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? এখন এটা খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, সিপাহী বিদ্রোহ অ্যাকচুয়ালি কত সালে হয়। সো এইভাবে না পড়ে, ঠিক আছে? মৃন্ময় বলছে ভাই আপনার অনলাইন ব্যাচে ক্লাস করেছি, এখন ইজি লাগে বিজিএস অনেক। ভাই আপনার খুবই আত্মবিশ্বাসী, আমি পারবো, বিজিএস পড়তে হবে টেকনিক্যালি। ভেরি গুড। যে অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট হচ্ছে আমাদের ইউটিউব থেকে ক্লাস করছে, সে দেখে বলছে যে পুরো বছর অনলাইনে পড়েছে। সো ওর কাছে এখন সব বিজিএসটা খুব একদম খুবই হচ্ছে কি খুবই 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 কমন এবং সহজ মনে হয়, ঠিক আছে?
সো এটা উত্তর কি হবে? তোমরা, আমি জানি এটা উত্তর খুবই সহজ, খুবই সহজ। অপশন সি না? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আমি জানি, আমিও জানি, তোমরাও জানো, কিন্তু এত সহজ প্রশ্ন দিবে না। ঠিক আছে, কি করবে? সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, এটা হচ্ছে তোমার প্রশ্নে আসতে পারে। সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, কেন হয়েছিল, এর সাথে কারা কারা কানেক্টেড, কারা কারা কানেক্টেড। ঠিক আছে, সো এই দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি জানো, সিপাহী বিদ্রোহ থেকে যেই প্রশ্নই আসুক তুমি হচ্ছে উত্তর করতে পারবা। জাস্ট এই দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি জানো, সিপাহী বিদ্রোহ থেকে যে কোনো প্রশ্ন আসলেও তুমি উত্তর করতে পারবা। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? যারা পরে আসছো, লেট করে ফেলছো, দ্রুত একটা কাজ করো, ক্লাসটা শেয়ার করে ফেলো। শেয়ার করলে হচ্ছে তোমার আগের যেই টপিকগুলো আগে পড়িয়ে ফেলেছি, টেকনিকগুলা, টিপসগুলা সব পেয়ে যাবা। সো শেয়ার করে রেখে দাও, পরে যেন আবার দেখতে পারো। আর এই অংশ থেকে ভালো মতো পড়ো অন্তত পক্ষে। ঠিক আছে, এবং একই সাথে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। দেখো যে ফ্রেন্ডরা হচ্ছে পড়ছে কিনা, পড়াশোনা না করে নাকি ফাঁকিবাজি করে হচ্ছে ফেসবুকে স্ক্রল করছে, দেখো। মেনশন দাও, মেনশন দিয়ে জিজ্ঞেস করো যে তুমি কি ক্লাসে আছো কিনা। ধরো তোমার দুইটা বেস্ট ফ্রেন্ডই, ঠিক আছে, দুইটাই ভালো ফ্রেন্ড, তুমি তো চাও ওদের ভালো হোক, তাই না? চাও না যে তোমার সাথে ও যদি হচ্ছে, ধরো হচ্ছে তোমার কি বৃত্তি পরীক্ষা দেয়, ও ভালো করুক, এটা তো চাও। সো ওই দুইজনকে জিজ্ঞেস করো যে ক্লাস করছে কিনা, কমেন্টে জিজ্ঞেস করো। ঠিক আছে, আসো এইবার দেখি পরের প্রশ্নে যাই। সো এটা সঠিক উত্তর অপশন সি, 1857। এখন আরো একটা ইম্পর্টেন্ট টপিক, কি বলতো? কি বলতে পারবা কেউ, নাকি আমি বলে দিব? আমি বলে দিই, আসো সময় নষ্ট না করে বলে দিই, তোমাদের এখন সময়ের অনেক দাম। নবজাগরণ, টপিকটা লিখে ফেলো, দ্রুত 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 লিখে ফেলো, নবজাগরণ। আর কারো যদি ধৈর্য হারা হয়ে যায়, যে হচ্ছে এই যে নাসিমার কতক্ষণ ক্লাস হবে, ওই চিন্তা করলে দেখবা যে হচ্ছে ক্লাস করতে আর মন চাবে না। তুমি এইটা চিন্তা করো, একটা চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাচ্ছে, তুমি আজকের ক্লাসের পরে এই চ্যাপ্টার তোমার শেষ, তুমি জানো কি কি পড়তে হবে, তোমাকে সব বলে দিচ্ছি। সো এই জিনিসটা যদি তুমি জানো, তো তোমার আর কি দরকার হয়? আর তো কিছু দরকার হয় না। ঠিক আছে, সো ওইটা চিন্তা করো যে আজকে এই চ্যাপ্টারটা পড়লে আমার আর দ্বিতীয়বার দেখতে হচ্ছে না। ওকে, সো আসো, নবজাগরণ, আমরা আগে প্রশ্নটা দেখি, প্রশ্নটা দেখি আগে, প্রশ্ন ভালো মতো পড়ো। ঠিক আছে, প্রশ্ন ভালো মতো পড়ো। মিস্টার জামান, ঠিক আছে, জামান নামে কেউ কি আছো? জামান নাকি হচ্ছে একজন সমাজ সেবা কর্মকর্তা, তিনি সমাজের সেবা করেন, যাই হোক। তো তিনি মনে করেন কি, ব্রিটিশ আমলে যেমন বাংলার নবজাগরণ ঘটেছিল, সো ব্রিটিশ আমলে বাংলার নবজাগরণ ঘটেছিল, এই জিনিসটা আমরা জানলাম। ওকে, ব্রিটিশ আমলে বাংলার নবজাগরণ ঘটেছিল, জানলাম। তেমনি ভাবে আবার নবজাগরণ ঘটাতে হবে। সো নবজাগরণ জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, নবজাগরণ টপিকটা আমাদেরকে জানতে হবে। নবজাগরণ বলতে কি বোঝায়? ঠিক আছে, কেন হয়েছিল ভাইয়া, বলো তো কেন হয়েছিল, এবং কারা কারা যুক্ত ছিল? ঠিক আছে, ভাইয়ার হাতের লেখা যদিও খারাপ, ভাইয়ার হাতের লেখার মতো লিখলে কিন্তু পরীক্ষায় বৃত্তি পাওয়ার চিন্তা আগেই বাদ দিয়ে দিতে হবে। তো বৃত্তি পাওয়ার জন্য মাথায় রাখতে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে যে হাতের লেখা ভালো করতে হবে। আবারও বলছি, যারা পরে জয়েন করছো তোমাদের উদ্দেশ্যে বলছি যে হাতের লেখা ভালো কিন্তু করতে হবে। সবাই বলছো অপশন ডি, ঠিক আছে। একজন বললো স্যার বলেই না কখন ক্লাস শুরু হবে, ক্লাস তো শুরু হয়ে গিয়েছে, কোন ক্লাসের কথা বলছো? ভাইয়া ব্রাইটনেস কমিয়ে ফেললে পরে আর কিছুই দেখবা না, ঠিক আছে। এখন বলছে যে এই যে নবজাগরণ, নবজাগরণ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, ঠিক আছে, কিভাবে হয়েছিল, ফলাফল কি? সো এই নবজাগরণের একটা অংশ হিসেবে, পার্ট হিসেবে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কি হবে? মানুষজন শিক্ষিত হবে। আর নবজাগরণ বলতে কি বোঝায়? যে নতুন করে জাগরণ হওয়া, অর্থাৎ মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাচ্ছে, তাই না? সো এই কারণে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি কবে প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটা ডিরেক্টলি না করে দেখো উদ্দীপকের মাধ্যমে করলো। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে।
ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, উদ্দীপক দিয়ে তোমাকে একটা সিচুয়েশন দিয়ে বলে দিল যে হচ্ছে এই প্রশ্ন। ঠিক আছে, সো 1957 সালে, 1800 সালে, 1850 সালে, 1857 সালে, 1957, 1800, 1850, 1857, কবে বলো তো? সবাই বলছে অপশন ডি 1857। তো সঠিক উত্তর অপশন ডি 1857 সালে। ভেরি গুড, সবাই পারো। তো এখন এই যে নবজাগরণ, এই নবজাগরণের সাথে সম্পৃক্ত দেখো প্রশ্ন, কিন্তু এটার প্রশ্নের উত্তর যে আমি বলে দিয়েছি, দেখতে পারবা? আসো দেখাই। মিস্টার জামানের এইটা তো দেখলা যে হচ্ছে নবজাগরণ ঘটাতে হবে বললেন। এখন ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল, অর্থাৎ কাদেরকে মিস্টার জামান ইঙ্গিত করেছেন, কারা যুক্ত ছিল? রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড ক্যানিং। অর্থাৎ নবজাগরণের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল, কারা কারা যুক্ত ছিল। সো আমি এখানে লিখে দিয়েছিলাম যে কারা কারা যুক্ত ছিল। দেখো ভাইয়ার প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বোর্ডে আসছে। সো ভাইয়া যা যা বলছি সেইখান থেকে প্রশ্ন আসছে, সেই জায়গা থেকে প্রশ্ন আসছে। এই যে দেখো বললাম কারা কারা নবজাগরণের সাথে যুক্ত ছিল। সো এই প্রশ্নটাই হচ্ছে তোমার বোর্ডে আসছে। ঠিক আছে, যে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। 3 নাম্বার যে ব্যক্তি ছিলেন লর্ড ক্যানিং, তিনি সাথে যুক্ত ছিলেন না। সো নবজাগরণের সাথে যারা যারা যুক্ত ছিলেন এই নামগুলো ভালো মতো জানতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার শেষের দিকে আছি, এরপরে এসকিউ এবং সিকিউ দেখব। ওকে, বুঝতে পেরেছো? সো যেই জায়গায় ছিলাম আমরা, যে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবজাগরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরেকটা টেকনিক দিয়ে দিব, দিয়েই দিই, সেটা হচ্ছে এই দুইজন ব্যক্তির অবদান ঘ নাম্বারে অনেক আসে। ঠিক আছে, ঘ নাম্বারে অনেক আসে, এই দুইজন ব্যক্তির অবদান ঘ নাম্বারে অনেক আসে। ঠিক আছে, সো লিখেছো? আমাদের এমসিকিউ মোটামুটি শেষ, সবগুলো টপিক আলহামদুলিল্লাহ আমরা কভার করে ফেলেছি। টপিক কভার করে ফেলেছি, আবারও বলি টপিক কভার করে ফেলেছি। কোন টপিক থেকে কি কি পড়তে হবে সব বলে দিছি, সব বলে দিয়েছি। সো যারা যারা নোট করতে পেরেছো, নোট করেছো, ভেরি গুড। ওইভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ বিজিএস এর ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না, কোনো কনফিউশন না। ওকে, ফার্স্ট চ্যাপ্টার এখনো শেষ হয়নি, আরো একটা পার্ট আছে। ঠিক আছে, সো ফার্স্ট চ্যাপ্টারের সবগুলা যা যা বললাম, টেকনিক টিপস থেকে শুরু করে সবগুলা টপিক কি নোট করেছো তোমরা? উত্তরটা জানাও যে হ্যাঁ ভাইয়া করেছি বা করি নাই। যারা যারা পরে জয়েন করেছো, আবারও বলি ক্লাসের মাঝখানে অনেকগুলা টেকনিক শেয়ার করেছি, অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি, অনেক কিছু বলে দিয়েছি কি কি পড়তে হবে না পড়তে হবে। সো কিছু যদি মিস করে ফেলো, যে কাজটা করবা ক্লাসটা এক্ষুনি শেয়ার করো, শেয়ার করলে তোমার প্রোফাইলে থাকবে, ক্লাস শেষে আবার হচ্ছে দেখতে পারবা, পরে যখন লাগবে আবারও দেখতে পারবা। এবং একই সাথে ফ্রেন্ডরা আছে কিনা এই ক্লাসের এই অবস্থা, নাকি ঘুমিয়ে গিয়েছে ক্লাসের মাঝখানে, জিজ্ঞেস করো। এই যে লুকমান নোট করে ফেলেছে, ভেরি গুড। আদিত্য করো নাই, সো করো যেহেতু নাই, ক্লাসটা শেয়ার করে ফেলো যাতে করে পরবর্তীতে নোট করতে পারো। আজাদ খান, তিতব, উম্মে সাফিয়া, মুশফিকা সবাই করে ফেলেছো, সানিয়া করতেছো, কাঞ্চন, তারপর শহীদুল সবাই করেছো, আলামিন, নীরব হাসান, জায়েদ, ওকে ভেরি গুড। আর যারা যারা করো নাই ক্লাসটা শেয়ার করে ফেলো যেন পরে করতে পারো। ওকে, আসো এইবার আমরা শর্ট কোশ্চেনে যাবো। সো তোমাদের কিছু শর্ট কোশ্চেন থাকবে, এটা তোমরা জানো তাই না? শর্ট কোশ্চেনটাকে তোমরা ধরে নিবা হচ্ছে তোমাদের খ নাম্বারে যেরকম ভাবে লিখো ঠিক একই রকম ভাবে। ঠিক আছে, সো শর্ট কোশ্চেন পারার টেকনিক কি? শর্ট কোশ্চেন পারার টেকনিক কি? টেকনিক হচ্ছে ভাইয়া, কোন এই যে টপিকগুলো তোমাদেরকে বললাম, টপিকগুলার হচ্ছে রিলেভেন্ট যেই বিষয়বস্তুগুলো আছে, অর্থাৎ ধরো তুমি কেন দিয়ে প্রশ্ন করলে বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে, কোন একটা টপিককে কিভাবে হয়েছিল, কারা করেছিল, ঠিক আছে, এইগুলা প্রশ্নগুলা উত্তর যদি তুমি জানো কোন একটা টপিকের, তাহলে মোটামুটি এগুলো উত্তর করে ফেলতে পারবা। ঠিক আছে, বা বলতে কি বুঝায়, যেমন প্রথম প্রশ্নই উপনিবেশিকরণ বলতে কি বোঝায়, প্রথম যে এমসিকিউটা ছিল সেইখানেই বলে দিয়েছিলাম, মনে পড়ে? মনে পড়ে?
হ্যাঁ, লেটে জয়েন করেছো ফয়সাল, পরে নোট করলে হবে, পরে করো, সমস্যা নাই। এখনের গুলা যা যা বলছি সেগুলো নোট করো, ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার করে রাখো, যেন হচ্ছে পরে কি রেকর্ড করা তুমি পাবা না যদি না হচ্ছে তুমি শেয়ার করে রাখো। শেয়ার করে থাকলে তোমার প্রোফাইলেই থাকবে, ঠিক আছে? ওকে, আসো। উপনিবেশিকরণ বলতে কি বোঝায়, ঠিক আছে? সো শুরুতেই বললাম ওই যে ঔপনিবেশিক শাসনামল। সো উপনিবেশিকরণ বলতে কি বোঝায় ভাইয়া? এইটা হচ্ছে একটা প্রক্রিয়া বেসিক্যালি, ঠিক আছে? প্রক্রিয়া যেখানে কি হয় ভাইয়া, যেখানে একটা দেশ, ঠিক আছে, বোর্ডের দিকে তাকানো ভুলে যাও, আমার দিকে তাকাও, আমাকে বুঝো, ঠিক আছে? আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করো। নরমালি ধরো একটা দেশ, তার কাছে অনেক পাওয়ার, অনেক শক্তিশালী, ঠিক আছে? ধরো ক্লাসের কোন একটা ছেলে আসলো, এসে হচ্ছে সে বলল যে হচ্ছে আজকে থেকে আমি যেখানে বসতে বলবো সবাইকে সেইখানেই বসতে হবে, আমি ফার্স্ট বেঞ্চে বা লাস্ট বেঞ্চে বসবো, আমার কথাই ঠিক, আমার কথা মানতে হবে, আমার কথা ফেলা যাবে না, ঠিক আছে? এইটা সে বলল। এখন এইটা যে বলল, ঠিক আছে, এসকিউআর পুনরূপ হচ্ছে শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভাইয়া। সো ওই যে মানুষটা যে আসলো, যে বললো যে আমি যা বলছি সেইটাই করতে হবে, সো কি শক্তির একটা জোর দেখানো যে তার অনেক শক্তি। ঠিক একই ওয়েতে কোন একটা দেশ যদি আরেকটা দেশের, ঠিক আছে, আরেকটা দেশকে অর্থনৈতিকভাবে শোষণ, যে হচ্ছে আমি যা বলছি সেইটাই করতে হবে এবং লাভের উদ্দেশ্যে নিজেদের দখলে নিয়ে নেয়, ঠিক আছে, লাভের উদ্দেশ্যে নিজেদের দখলে নিয়ে নেয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের উপনিবেশিকরণ। আবারও বলি, আবারও বলি, কোন একটা দেশ যদি অন্য একটা দেশকে দুঃখিত, ঠান্ডা লেগেছে তো, সো অর্থনৈতিকভাবে যদি শোষণ করে, শোষণ কিরকম হতে পারে? ধরো বললো যে আমি তোমার এলাকায় হচ্ছে, ধরো কোন একজন ব্যক্তি তার জমি আছে, সে কি সেই জায়গায় চাষাবাদ করবে, এখন আমি তার সেই এলাকাতে হচ্ছে সেই জমিতে চাষাবাদ করাবো, কিন্তু তাকে ন্যায্য মজুরি দিব না, তাকে হচ্ছে কম টাকায় আমি লাভ করব বেশি। এইটাই হচ্ছে অর্থনৈতিক শোষণ, ঠিক আছে? দুঃখিত। সো অর্থনৈতিক শোষণ এবং আরো লাভ করার উদ্দেশ্যে যদি সেই এলাকাটাই দখল করে ফেলে, সেটাই হচ্ছে উপনিবেশিকরণ, ঠিক আছে? এখন এই দখলকৃত দেশটা দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। কি বলেছে? ধরো এ দেশ বি নামক একটা হচ্ছে দেশে আসলো, এসে হচ্ছে দখল করলো, ঠিক আছে? সো এই বি দেশটা এ দেশের একটা উপনিবেশ, ঠিক আছে? বি দেশটা, যেই দেশটা হচ্ছে দখল হয়ে যাবে, সেই দখলকৃত দেশটা, ঠিক আছে, দখলকৃত অর্থাৎ দখল হয়ে যাওয়া দেশটা হচ্ছে যে দেশ দখল করেছে তার একটা উপনিবেশ হয়ে যাবে, ঠিক আছে? বি দেশটা এ দেশের একটা উপনিবেশ। সো তখন এখন কি বলা হচ্ছে যে বাংলাও প্রায় 200 বছর ইংরেজ যারা রয়েছে, ঠিক আছে, ইংরেজদের উপনিবেশ হিসেবে ছিল, অর্থাৎ ইংরেজরা সেই জায়গায় শাসন এবং শোষণ করেছে। সো ক্লিয়ার? ক্লিয়ার সবাই? পরের টপিকে যাই আসো। পরে বলা হচ্ছে মাৎসন্যায় যুগ। সো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। মাৎসন্যায় যুগ বলতে কি বোঝায়? খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? মাৎসন্যায় যুগ বলতে কি বোঝায় বলতে পারবা কেউ? বলো তো দেখি, মাৎসন্যায় যুগ বলতে কি বোঝায়? মাৎসন্যায় যুগ বলতে বোঝায়, এই যে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন শাসনামলের কথা, মনে আছে? বিভিন্ন শাসনামল। সো শাসনামল যখন নোট করবা তখন এই টপিকটা অটোমেটিক্যালি পেয়ে যাবা, একদম অটোমেটিক্যালি পেয়ে যাবা। সেটা কি? যে রাজা শশাঙ্ক যে ছিল, সেই শশাঙ্ক যখন মারা যায়, ঠিক আছে, রাজারা কি হয় সাধারণত? শক্তিশালী, পাওয়ারফুল, অনেক হচ্ছে কি, অনেক বলা যায় হচ্ছে বুদ্ধিমান। সো রাজা শশাঙ্ক যখন মারা যায়, তার মারা যাওয়ার পর অনেক বছর, অনেক বছর হচ্ছে কোনো শক্তিশালী শাসক ছিল না, ঠিক আছে? এই অংশে এই দেশটাতে শক্তিশালী কোনো শাসক হচ্ছে ছিল না। সো শক্তিশালী শাসক না থাকার কারণে এই অঞ্চলটাতে কি অনেক, যখন হচ্ছে ধরো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কি হয়, মানুষজন আইন কানুন মানে না কোনো কিছু, তখন কি হয়, রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। সো শশাঙ্ক যখন মারা যায়, তারপরে তেমন কোনো ভালো রাজা ছিল না, এই কারণে সেই অঞ্চলেও বিশৃঙ্খলা দেখা দেয়, অরাজকতা দেখা দেয়, অরাজক পরিস্থিতি হয়, মানে হচ্ছে বিশৃঙ্খলা দেখা দেয়।
সো এই সময়টাকেই বলা হয় মাৎসন্যায় যুগ। ঠিক আছে, ঠিক আছে, এই সময়টাকে বলা হয় মাৎসন্যায় যুগ। কেন বলা হয়? সংস্কৃত ভাষায় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। ঠিক আছে, দেখবে অনেক বড় বড় মাছ আছে যারা হচ্ছে ছোট মাছকে খেয়ে ফেলে। সো এই যে ছোট মাছকে খেয়ে ফেলে, এমন একটা অরাজক, যেই অরাজকতার যে সময়, সেই সময়টা, ঠিক আছে, যে তখন কি হয়, যখন ছোট মাছকে খেয়ে ফেলবে তখন মাছ তো আর বড়ই হইতে পারবে না। তো তখন দেখা যাবে একটা সময় গিয়ে অস্তিত্ব নেই মাছের। সো এই যে একটা বাজে একটা সময়, এই সময়টাকে বোঝানো হচ্ছে। সো এই সময় কি হয়েছিল, আমাদের যে বাংলা অঞ্চলটা, এই বাংলা অঞ্চলটা অনেকগুলা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। সো ভাগে ভাগ হলে কি হবে, একত্রিত হতে পারবে না। সো ধরো বাইরের দেশ থেকে যারা আসলো, তারা এসে তাদের জন্য শাসন করা সুবিধা, কারণ মানুষ যদি একত্রিত না হয় ফাইট করতে পারবে? এই যে ধরো হচ্ছে গণ অভ্যুত্থানে আমরা একত্রিত ছিলাম দেখেই ফাইট করতে পেরেছি, তাই না? সো যখন তুমি ভাগ করে দিবা, তখন দেখবা মানুষ বিভক্ত হলে তখন দেখবা যে হচ্ছে কারো বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে সহজ হয় না। এই কারণে বলছে যে বাংলা তখন বহু রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। ঠিক আছে, সেটা হচ্ছে মাৎসন্যায় যুগের একটা প্রভাব, যে কি হয়েছিল। ওকে, কি হয়েছিল বুঝতে পেরেছি। আসো পরেরটাই যাই। সিরাজউদ্দৌলার পতনের প্রধান প্রধান কারণ, এটা কিন্তু তোমাদের বলে ফেলেছি, তাই না? সো এখানে আছে, আমি তাও হচ্ছে একবার করে রিডিং দিচ্ছি, বাট এটা তোমাদেরকে নোট করতে হবে। আবারও বলছি, পুরো টপিকটা নোট করতে হবে, আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট কারণগুলো বলি। একটা কারণ কি ছিল, তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। সো রাজার যে জায়গায় হচ্ছে অনেক ইন্টেলেকচুয়াল হতে হয়, বুদ্ধিমান হতে হয়, সে ছিল দুর্বল। সো তার শাসন ব্যবস্থা ছিল দুর্বল, এবং অভ্যন্তরীণ ভাবে ষড়যন্ত্র ছিল, যে তার নিজের লোকজন যারা ছিল, তার যে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনরাই হচ্ছে কি করছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যেন সে রাজা থাকতে আর না পারে। সো আত্মীয় স্বজন যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তাহলে কি হবে? তাহলে তো তুমি টিকতে পারবে না। সো এর পাশাপাশি ইংরেজদের উন্নত সামরিক শক্তি ছিল, তারা তো সামরিকভাবে অনেক শক্তিশালী ছিল, আর্মি ছিল, এবং কূটকৌশল, যে তাদের মাথায় অনেক বুদ্ধি। ঠিক আছে, দেখবা যে হচ্ছে কারো মাথায় অনেক বুদ্ধি থাকলে বলবে যে সে হচ্ছে ব্রিটিশ। মানে কি, ব্রিটিশ বলতে বোঝায় যে তার মাথায় আসলে কূটকৌশল আছে অনেক। ঠিক আছে, সো এবং দেশীয় নেতৃত্বের অভাব, যে দেশ থেকে ভালো কোনো নেতা নাই, তার মানে কি, তাকে সাপোর্ট দেওয়ার মতো অ্যাকচুয়ালি কেউ নাই। সো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা মিলেই হচ্ছে, এর পাশাপাশি প্রজাদের নিষ্ক্রিয়তা, যে প্রজারা বলছে যে রাজ্যে যা হয় হোক, ঠিক আছে, আমার কিছু যায় আসে না। তোমরা কি ঘুমিয়ে যাচ্ছ? যারা যারা ঘুমিয়ে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, তোমার নাম্বারও কিন্তু ঘুমিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকে ঘুমিয়ে বের হয়ে যাচ্ছ। তো যারা বের হয়ে যাচ্ছ, ঘুমিয়ে যাচ্ছ, তোমার বন্ধুদেরকে ডাক দাও, তোমার তাদের নাম্বার কিন্তু শেষ, নাম্বার চলে যাবে। কারণ আমি একটা চ্যাপ্টার পড়িয়েছি মাত্র, আরো একটা কিন্তু বাকি। সো সেকেন্ড চ্যাপ্টার কিন্তু এমসিকিউ এর জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্রেন্ডদের মেনশন দাও এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত। সো যে জায়গায় ছিলাম, এই বিষয়গুলো হচ্ছে কারণে সিরাজউদ্দৌলা মূলত হচ্ছে কি পরাজিত হয়েছিল। এরপরটা দেখো, দ্বৈত শাসনের ফলে, ওই যে দ্বৈত শাসন বলেছিলাম যে ফলাফল, সো এই কোশ্চেনটাও আবার আসছে, দ্বৈত শাসনের ফলে বাংলার জনগণের কি অবস্থা হয়েছিল, কি পরিণতি হয়েছিল, বাংলার জনগণের কি পরিণতি হয়েছিল। পয়েন্ট করে লিখলেও ভাইয়া ব্যাখ্যা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, পয়েন্ট করে লিখলেও ব্যাখ্যা লিখতে হবে। ওকে, সো দ্বৈত শাসনের ফলে ইংরেজরা প্রজাদের উপর অনেক কর দিয়ে দেয়, ট্যাক্স দিয়ে দেয়, যে তোমরা অনেক টাকা দিবা, আমাদেরকে কর দিবা, ট্যাক্স দিবা। সো কর চাপিয়ে দেয়, যেটার কারণে কি হয়, প্রচন্ড পরিমাণে তারা শোষিত হয়ে থাকে। এবং দেখা যায় যে ওই সময়টাতে পরপর তিনবার, ঠিক আছে, পরপর তিনবার 3 বছর খরা হয়। ঠিক আছে, ধরো খরা মানে কি, সূর্যের আলো শুধুমাত্র, কোনো হচ্ছে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকলে ফসল উৎপাদন করতে পারবে না। সো ফসল যদি উৎপাদন করতে না পারে, কি হবে ভাইয়া, খাবার পাবে না। সো খাবার না পেলে কি হবে, দুর্ভিক্ষ হবে। সো 3 বছর খরার কারণে 1770 সালে এক ধরনের ভয়াবহ রকমের দুর্ভিক্ষ দেখা দেয়, খুবই মারাত্মক একটা দুর্ভিক্ষ দেখা দেয়। সো এই দুর্ভিক্ষে প্রায় বাংলার 1/3, তুমি চিন্তা করে দেখো, এখন যে মানুষ আছে, এই মানুষের 3/1 মানুষ মারা গেলে কি অবস্থা হবে, ম্যাসাকার হয়ে যাবে। তো 3/1 মানুষ দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা গিয়েছিল। ঠিক আছে, সো এই যে এতগুলা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরও ইংরেজরা কিন্তু সেই কর উঠায় নেয় না, কর দিয়ে রাখছে, যে ওরা মরলে মরুক, কর দেওয়া থাকবে। সো তারা কর কমানোর কোনো উদ্যোগ নেয় নাই। বুঝতে পেরেছি ভাইয়া?
যাদের ঘুম আসছে, ঠিক আছে, একটা করে ডিগবাজি দাও। যাদের ঘুম আসছে একটা করে ডিগবাজি দাও, দেখবা যে হচ্ছে ঘুম চলে যাচ্ছে। ঠিক আছে, আসো লাস্ট একটা কোশ্চেন দেখি এই চ্যাপ্টারে, হচ্ছে আমাদের এসকিউ। স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য লেখো। স্বদেশী আন্দোলন কবে হয়েছিল, কারা কারা করেছিল, প্রভাব কি ছিল, ফলাফল কি ছিল, এগুলো ভালো মতো জানা থাকতে হবে। ঠিক আছে ভাইয়া, এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য ভালো মতো জানা থাকতে হবে। ওকে, এগুলো ভালো মতো জানা থাকতে হবে। তো স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য ছিল মূলত বিলেতি মানে বিদেশি, বিলেতি মানে কি ভাইয়া, বিদেশি, বিদেশি পণ্য বর্জন করা, যে বাইরের দেশের পণ্য আমরা নিব না। ঠিক আছে, বিদেশি পণ্য বর্জন করে দেওয়া এবং দেশীয় পণ্য ও শিক্ষার প্রচলন। ওই যে শিক্ষা, শিক্ষিত হয়ে গেলে মানুষ হচ্ছে নিজের ভালো নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো, বুঝতে পারছো? পেইড ক্লাসে মজা লাগে, কারণ পেইড ক্লাসে তো হচ্ছে অনেকে হচ্ছে অনেক ধরনের দুষ্টামি করে, তো এই কারণে পেইড ক্লাসে মজা লাগে। বুঝতে পেরেছো? পেইড ক্লাসে এই কারণে মজা লাগে। আমাদের বৃত্তি পরীক্ষার ক্লাস চলছে, কাইব ভাই আসছে, তোমাদের কাইব ভাই আসছে, কাইব ভাই কি জানি খুঁজতেছে, হচ্ছে খুব সম্ভবত বৃত্তি পরীক্ষার নাম্বার হচ্ছে, নাম্বার কম পেয়েছিলেন ভাইয়া, এই কারণে এই যে ভাইয়া কিন্তু নাম্বার কম পেয়েছিল, এই কারণে আসলে খুঁজতে আসছে যে কিভাবে নাম্বার বেশি পাওয়া যায়। ঠিক আছে, সো যে জায়গায় আমরা ছিলাম, যে এই যে আমাদের দেশীয় পণ্য, দেশীয় পণ্যগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্যের প্রতি আকৃষ্ট করা এবং বিদেশি পণ্য বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, বর্জন করা। বুঝতে পেরেছো? না আমি দেখাবো না, আমার তো ঘুম পায় না, আমি কেন ডিগবাজি দিব, আমার তো ঘুম পায় নাই। তো যে জায়গায় ছিলাম, এই আন্দোলনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা, ঠিক আছে, যে আমরা দেশের পণ্য ব্যবহার করব, বিদেশি পণ্য বাদ দিব, যে একটা দেশপ্রেম জাগ্রত হওয়া। ঠিক আছে, দেশপ্রেম জাগ্রত হওয়া, বুঝতে পেরেছো, যে আমরা দেশীয় পণ্য ব্যবহার করব এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাবো। একই সাথে বাঙালিরা বিলেতি পণ্য ত্যাগ করে নিজস্ব পণ্য ব্যবহার শুরু করে। এর মাধ্যমে ফার্স্ট একটা রেজিস্ট্যান্স অর্থাৎ প্রতিরোধ গড়ে ওঠে। ঠিক আছে, প্রথম একটা কি প্রতিরোধ গড়ে ওঠে। অনেকে আপেলের ছবি দিচ্ছ, তোমাদের অ্যাপল ভাইয়া, যাই হোক, ঠিক আছে, ক্লাসে থাকো, ক্লাসে থাকো। সো ক্লাসে আমরা যে জায়গায় ছিলাম, যে ইংরেজদের শাসনের প্রতি একটা কি প্রতিরোধ গড়ে উঠে, যে এই শাসনের বিরুদ্ধে আমরা এখন প্রতিরোধ গড়ে তুললাম কিসের মাধ্যমে, এই বিদেশি পণ্য বয়কট করার মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এই টপিকগুলো ভালো মতো দেখবা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য। আগেই বলেছি টেকনিকটা দেখো, আমার ক্লাসে প্রত্যেকদিন আমার ক্লাসে আমি হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ দিব। যারা যারা ভালো করতে চাও, টিপস নাম্বার 6, ভালো করতে চাও তোমরা 2টা করে সিকিউ পেলে আজকের ক্লাসে মোট 4টা সিকিউ পাবা। বাসায় সময় ধরবা, সময় ধরে টাইম ধরে সিকিউ গুলা প্র্যাকটিস করবা। যারা প্র্যাকটিস করবা তারা অনেক আগায় যাবা, অনেক আগায় যাবা। ঠিক আছে, অনেক আগায় যাবা। আসো এবার সিকিউ গুলা দেখি। সো সৃজনশীল প্রশ্ন 1, জনাব হাসান, ঠিক আছে, আমার নাম কে দিয়ে দিয়েছে আমি জানি না, হাসান একজন ব্যবসায়ী, যদিও আমি ব্যবসা করি না। সো তিনি কামারপুকুর এলাকায় কিছু কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি তার কারখানার পণ্যগুলো অন্য এলাকায় বিক্রি করে দেন। ভালো কথা, বিক্রি করেন। তিনি জানতে পারেন রহমতগঞ্জ ব্যবসার জন্য একটি উত্তম জায়গা। তো তিনি চিন্তা করলো, একটা জায়গায় অলরেডি ব্যবসা করতেছে, এখন চিন্তা করলো যে অন্য একটা জায়গায় ব্যবসা করা ভালো হবে। তিনি সেখানে ব্যবসা শুরু করলেন নতুন করে রহমতগঞ্জে গিয়ে। পরে অন্য এলাকার ব্যবসায়ীরা রহমতগঞ্জে ব্যবসা শুরু করে। তো তার দেখা দেখি, তো ওই যে প্রথম কারা আসলো, প্রথম আসলো বিদেশিরা, একদল বিদেশি আসলো, তাদের দেখে অন্যান্য বিদেশিরাও এসে এখানে কি ঘাঁটি ফেললো। সো কাজলদিঘি এলাকার ব্যবসায়ী গিবসন কি করলো, রহমতগঞ্জের চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ খেলা শুরু করে। কারণ একটা চেয়ারম্যান তো সেই এলাকা সামাল দেয়, তাই না, এলাকা। সো সেই চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ করে কি করলো, যে গিবসন রহমতগঞ্জের চেয়ারম্যানের ক্ষমতায় দখল করে নিল, ক্ষমতা দখল করে শাসন শুরু করলো। সো সে আসছিল ব্যবসার জন্য, ব্যবসা করা বাদ দিয়ে, ঠিক আছে, ব্যবসা করা বাদ দিয়ে কি করলো, সে হচ্ছে ক্ষমতা দখল করে ফেললো। ঠিক আছে, ক্ষমতা দখল করে ফেললো। তো প্রথম প্রশ্ন, মাৎসর ন্যায় কি? ভাইয়ার প্রশ্ন কি মিলছে? দেখো ক্লাসের মাঝখানে প্রশ্ন মিলে যাচ্ছে। মাৎসর ন্যায় যুগ বলতে কি বোঝায়? 2 নাম্বারের প্রশ্ন এখন 1 নাম্বারে চলে আসছে। মাৎসর ন্যায় কি?
সো একটা টপিক পড়লে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলেই তুমি উত্তর করতে পারবা, পারবা না? এখন দেখো, আচ্ছা আমি ক্লাসে একটা সেঞ্চুরি দেখতে চাই, মাত্র 76টা শেয়ার, তোমরা এত মানুষ আছো, শেয়ারের একটা সেঞ্চুরি করে ফেলো তো দেখি। আজকে ক্লাস শেষে বলে যাবো যে হচ্ছে বিজিএস এর ক্লাসে আমার স্টুডেন্টরা সেঞ্চুরি করে গিয়েছে। ঠিক আছে, শেয়ার করে ফেলো, যারা যারা দ্রুত এখনো ক্লাসে শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে ফেলো, ক্লাসে তো অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি। শেয়ার করে ফেলো, একটা সেঞ্চুরি করে দেখতে দেখতে চাই দেখি। এতে করে কি হবে জানো, তোমারই এটা উপকার হবে, তুমি পরবর্তীতে ক্লাসটা আবার করতে পারবে, আবার খুঁজে আনতে হবে না। ঠিক আছে, আর বেশি সময় লাগবে না। ঠিক আছে, আর হয়তো আধা ঘন্টার মতো লাগতে পারে। আমরা এই চ্যাপ্টারে সিকিউ শেষ করে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি এখন। বাংলার মানুষ ব্রিটিশদের শাসন পছন্দ করে নাই কেন? সো কারণগুলো লিখবা, যে কেন শাসন আমল পছন্দ করে নাই। তারা শোষণ করতো, অ্যাকচুয়ালি অতিরিক্ত কর চাপিয়ে দিত, আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না, সবকিছু। ঠিক আছে, তো তুমি ওই নোটটা করে ফেললে এটা উত্তর করা হচ্ছে খুবই ইজি। ওকে, এ দেখেছো এক লাফে হচ্ছে 80 হয়ে গিয়েছে শেয়ার। দেখি দেখি আর 20 রান লাগবে, আর 20 রান হলেই সেঞ্চুরি হয়ে যাবে। আসো, সো রহমতগঞ্জের ব্যবসায়ীদের ব্যবসায় তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টা নির্দেশ করে? এই যে ঔপনিবেশিক শাসনামল। দেখো বাইরের দেশ থেকে এসে কি করলো, ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। সো এই ব্যবসায়ীদের ব্যবসা কি বোঝাচ্ছে? ওই যে আমাদের বিভিন্ন দেশের নাগরিকরা এই দেশে এসে যে ব্যবসা করত, সেই ব্যবসাটাকে বোঝানো হচ্ছে। এরপরে কি বলছে, গিবসনের কাজের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের যে ধারণাটা, কোন ধারণা মিল পায় বলো তো? ইংরেজ শাসনামল। ওই যে ইংরেজ শাসনামলে তারা ক্ষমতা দখল করে ফেললো, দখল করে আমাদেরকে শোষণ করা শুরু করলো। দেখেছো, এক লাফে 80 থেকে 90 হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা দেখা যাচ্ছে হচ্ছে ছক্কা না, একদম এক বলে হচ্ছে 10 মেরে দিচ্ছ, 11 হয়ে গিয়েছে। ভেরি গুড, করে ফেলো দ্রুত। সো যে জায়গায় আমরা ছিলাম, যে হচ্ছে এই হচ্ছে একটা সৃজনশীলটা উত্তর করে অবশ্যই ভাইয়াকে জানাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? খেলার মাঠে সেঞ্চুরি করো, এটাও একটা খেলার মাঠ, জীবন যুদ্ধ হচ্ছে পুরোটাই খেলার মাঠ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আসো পরের প্রশ্নে চলে যাই। শিক্ষিত ব্যক্তি জনাব তার এলাকায় খ্রিস্টপূর্ব যুগ থেকে গত শতাব্দী পর্যন্ত নানা বংশ ও প্রতিষ্ঠানের ক্ষমতা দখলের ইতিহাস বলেন। সো এই যে আমরা বইয়ে যেটা পড়েছি, শেষে ইউরোপীয় একটি কোম্পানির ক্ষমতা দখলের কথা বলেন, যে ইউরোপীয় একটা কোম্পানি ক্ষমতা দখল করে নেয়, ইংরেজ শাসনামলের কথা বলছে। এখন কি বলছে, ওই সময় এক দুর্ভিক্ষে 1/3 মানুষের মৃত্যু হয় এবং সবশেষে বলেন তার এলাকার মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটে, অর্থাৎ নবজাগরণের কথা বলছে। সো প্রথমে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উত্তরটা খুঁজে বের করবা। ঠিক আছে, তোমাদের তো এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য দিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন, বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? উপনিবেশ বলতে কি বোঝায় আগে বলবা। ঠিক আছে, উপনিবেশ বলতে কি বোঝায়, এরপরে বলবা যে হচ্ছে বাইরের দেশ থেকে মানুষজন এসে এই এলাকায় শাসনভার দখল করে নেয়, এই কারণে এটাকে কি বলা হচ্ছে, যে ঔপনিবেশিক শাসন বলা হচ্ছে। পরটা কি, জনাব বর্ণিত গল্পের দুর্ভিক্ষকালীন সরকার ব্যবস্থা, অর্থাৎ ওই যে দ্বৈত শাসন ব্যবস্থায় কি হয়েছিল মনে আছে? দ্বৈত শাসন ব্যবস্থায় কি হয়েছিল মনে পড়ে? একটু চিন্তা করে দেখো, যা যা পড়িয়েছি সবকিছুর উত্তর এখানে পেয়ে যাবা। এবং লাস্টলি বলা হচ্ছে জনাব কয়ের সর্বশেষ বক্তব্যের সাথে তুমি কি একমত? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই যে তার এলাকার মানুষের মধ্যে কি ঘটে, নবজাগরণ ঘটে পরবর্তীতে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? নবজাগরণ ঘটে। তো এই নবজাগরণের কথা বলা হচ্ছে। নবজাগরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করে দিব। ওকে, এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1 একদম কমপ্লিট। এইবার আসো চ্যাপ্টার 2 আমরা ঝটপট করে ফেলবো, আমরা 100 করে ফেলছি সেঞ্চুরি। ভেরি গুড, ভেরি গুড, তোমাদেরই দেখবা এখন এটা কাজে দিচ্ছে। ঠিক আছে, আসো আমরা চ্যাপ্টার 2 একদম ঝটপট দেখে ফেলবো, টপিক বলে দিব, তোমরা জাস্ট উত্তর দিবা। ওকে, দড়িকৃতিতে তৈরি দালান কোন ধরনের শিল্প? ঠিক আছে, সো আমাদের প্রাচীন অনেকগুলা, আচ্ছা উত্তর আমি বলেই দিলাম, তোমরা বলো দেখি। ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। সো বিভিন্ন দালান যেগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের দালান, ঠিক আছে, কেউ আবার এটাকে দালাল বইলো না, দালান কিন্তু দালান, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের দালান এবং একই সাথে বিভিন্ন ধরনের কি স্থাপত্য আছে। সো এইগুলার ইনফরমেশন গুলো একসাথে লিখবা ভাইয়া। এগুলোর ইনফরমেশন গুলো একসাথে লিখে ফেলবা। কি হবে এতে করে, যখন কোনো প্রশ্ন আসবে
ঠিক আছে, যখন কোনো প্রশ্ন আসবে, ধরো কি আমাদের কোন একটা জাদুঘর সম্পর্কে প্রশ্ন আসছে, তো জাদুঘরের ইনফরমেশন গুলো একসাথে জানলে তুমি ওই জায়গা থেকেই একবারে সৃজনশীল পড়া হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। সঠিক উত্তর অপশন কি, এ নাকি সি? অনেকে বলছো এ, অনেকে বলছো সি, কি হবে বলো? অপশন স্থাপত্য শিল্প। হুম, অপশন এ প্রাচীন শিল্প। ঠিক আছে, শুরুতে উত্তর আমি বলেই দিয়েছিলাম, তাও ভুল করলাম। আসো, সমস্যা নাই, পরের প্রশ্নে যাই। আর্মেনিয়ান গির্জা। সো গির্জার টপিকটা একটু ভালো মতো দেখবা, ঢাকায় বিভিন্ন ধরনের গির্জা আছে। সো গির্জা, মন্দির, মসজিদ যেগুলো আছে সব দেখে ফেলবা, সব দেখে ফেলবা ভাইয়া। গির্জা, মসজিদ, মন্দির যা যা আছে সব দেখে ফেলবা একটানে। ওকে, সো এই প্রশ্নটা বুঝতেই পারছো গুরুত্ব কত, কারণ কতগুলা বোর্ডে আসছে দেখতেই পাচ্ছ। সো আমি বলেই দিলাম, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা এমসিকিউ হিসেবে পেয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ওকে, সো আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে? তোমরা বলছো অপশন এ, বলছো অনেকে অপশন বি, বলছো অনেকে। অ্যাকচুয়ালি অপশন বি, 1781 সালে। তোমরা কি হচ্ছে এটাকে 1757 ওই ঔপনিবেশিক আমলে পড়ে আছো এখনো? সেখান থেকে বের হও, বের হও, বের হয়ে আমরা হচ্ছে সামনের দিকে আসছি, ওই জায়গা থেকে বের হয়ে যাও। ঠিক আছে, ওকে, চলো পরের প্রশ্নে যাই। রোজ গার্ডেন কি জিনিস? এখন দেখবা যে হচ্ছে এই রোজ গার্ডেনের কথা অনেক বলা হয়। ঠিক আছে, রোজ গার্ডেনের কথা অনেক বলা হয়। তো তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম মনে আছে, এই যে বিভিন্ন স্থাপত্য দেখার জন্য, দেখো তো এটার মিল পাও কিনা এখন। রোজ গার্ডেন কি? আমাদের সিলেট বোর্ডে আসছিল 2018 সালে। বলো তো ভাইয়া, রোজ গার্ডেন কি জিনিস? বলো দেখি, রোজ গার্ডেন কি জিনিস? কে কে বলতে পারবা দেখি? অপশন এ স্থাপত্য, অপূর্ব বলছে অপশন বি মন্দির। অপশন এ স্থাপত্য কর্ম। রোজ গার্ডেন হচ্ছে একটা স্থাপত্য কর্ম। সো এই চ্যাপ্টারটা তোমাদের ভালো মতো পড়া হয় না, যে বুঝতে পারছো এখন? সো ভাইয়া কিন্তু বলে দিচ্ছি কি কি পড়বা। বিভিন্ন গির্জা, মন্দির, তারপর হচ্ছে আমাদের মসজিদ যেগুলো আছে, এর পাশাপাশি স্থাপত্য কর্ম যেগুলো আছে, এগুলো একবারে নোট করে ফেলবা। ঠিক আছে, একবারে। লাগলে তুমি হচ্ছে ভাগ করে নাও, ভাগ করে এক পৃষ্ঠা পৃষ্ঠা অনুযায়ী আলাদা আলাদা নোট করে ফেলো। ঠিক আছে, আলাদা আলাদা নোট করে ফেলো। ওকে, এরপর অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? আমি যে এলাকায় থাকি তার আশেপাশের কোনো একটা এলাকা ভিক্টোরিয়া পার্ক। সো এই পার্কের একটা হিস্ট্রি আছে। ঠিক আছে, এই পার্কের একটা হিস্ট্রি আছে। সো এই ভিক্টোরিয়া পার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ভিক্টোরিয়া পার্কটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? আন্টাঘর ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, পল্টন ময়দান। আমি জানি তোমরা সবাই উত্তর জানো। এই সোহরাওয়ার্দী উদ্যান এটা তো হবেই না, রমনা পার্কও হবে না, পল্টন ময়দান তো আরো হবে না, কারণ এটা হচ্ছে আমাদের পুরান ঢাকায় অবস্থিত। সো আন্টাঘর ময়দানই হচ্ছে একমাত্র কি, একমাত্র উত্তর, অপশন এ। আরেকটা টেকনিক, টেকনিক না, প্রশ্ন দিয়ে দিয়ে আসো। আন্টাঘর ময়দান কেন বিখ্যাত? আন্টাঘর ময়দান কেন বিখ্যাত? আন্টাঘর ময়দান কেন বিখ্যাত? ঠিক আছে, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্নে যাই। সঠিক উত্তর তোমরা জানো, অপশন এ আন্টাঘর ময়দান। ঢাকা শহরের উল্লেখযোগ্য মন্দির বলতে বলতে প্রশ্ন চলে আসে, দেখছো? বললাম না, বললাম আর প্রশ্ন চলে আসছে। ঢাকা শহরের উল্লেখযোগ্য মন্দির কোনগুলা ভাইয়া? ঢাকেশ্বরী মন্দির, রমনার হচ্ছে কালী মন্দির, নাকি লালবাগ মন্দির? কোনগুলা, কোনগুলা আমাদের ঢাকা শহরে উল্লেখযোগ্য মন্দির? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, নাকি এক দুই তিন সবগুলা? সো মন্দিরগুলা ভালো মতো করতে হবে, পড়তে হবে। আগেই বলেছি মন্দির, মসজিদ এবং গির্জা যেগুলো আছে এবং এর সাথে রিলেটেড যত ইনফরমেশন আছে এগুলো ভালো মতো পড়তে হবে। ওকে, সো এই জায়গায়, এই জায়গায় কি হয় বলতো, আমাদের উল্লেখযোগ্য মন্দির কোনগুলা? এক ও দুই, যেগুলো তোমাদের বইতে দেয়া আছে, ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মন্দির। ঠিক আছে, উল্লেখযোগ্য মন্দির।
ওকে, পরের প্রশ্ন, সর্দার বাড়ি। অনেক 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সর্দার বাড়ি। সো সর্দার বাড়ি নিয়ে যতগুলো ইনফরমেশন আছে বলে দেই। সর্দার বাড়ি নিয়ে যতগুলো ইনফরমেশন আছে পড়ে ফেলবা একবারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা এখানে আসছে যে কতগুলা কক্ষ আছে, 60টি, 70টি, 80টি নাকি 90টি? বলো তো কে কে পারবা দেখি, কে কে সঠিক উত্তর দিতে পারবা বলো দেখি। ভেরি গুড, তোমরা সেঞ্চুরি করে ফেলছো অনেক আগে, ভেরি ভেরি গুড। যারা নৌসিন বলছো 5 এ নাই, আমরা এখন 6 এ আছি, 6 নাম্বারে। অপশন বি হবে 70টি। ভেরি গুড, অপশন বি 70টি সঠিক উত্তর। সো সর্দার বাড়ি নিয়ে, আচ্ছা অনেকে মনে করতে পারো এই চ্যাপ্টারটা হচ্ছে তাড়াতাড়ি কেন যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে না। এই চ্যাপ্টারটা হচ্ছে, চ্যাপ্টারটা ছোট, টপিক কম, এই কারণে প্রথম চ্যাপ্টার যেহেতু অনেক বড় ছিল, কঠিন ছিল, একটু বেশি সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, বুঝতে পেরেছো? সো এই চ্যাপ্টারের টপিকই কম, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সো এমসিকিউ গুলো ভালো মতো জানতে হবে অবশ্যই এবং অবশ্যই। এমসিকিউ পারতে হলে কি করতে হবে, আমাদের যেই যেই টপিক গুলা বলছি ভালো মতো পড়তে হবে। এবং যারা যারা ক্লাস থেকে পালানোর চিন্তা করছে, ঠিক আছে, পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, তাদেরকে হচ্ছে কি করবা, তাদেরকে হচ্ছে সামনের দরজা দিয়ে মেনশন দিয়ে নিয়ে আসো যে হচ্ছে ভাইয়া এ হচ্ছে আমার ক্লাসে এখন নাই, ছিল, পালিয়ে গিয়েছে। এবং যাদের ঘুম আসছে, আগে তো একটা ডিগবাজি দিয়েছো, এবার হচ্ছে উল্টা 2টা ডিগবাজি দাও, দেখবা ঘুম চলে গেছে। ঠিক আছে, আসো পানাম নগর। সো এই পানাম নগরের চারপাশ দিয়ে পরীক্ষা খনন করা হয়েছিল কেন? পানাম নগরের চারপাশ দিয়ে, ঠিক আছে। সো পানাম নগর কেন বিখ্যাত, ঠিক আছে, পানাম নগর কেন বিখ্যাত এবং কোথায় অবস্থিত, এটার সাথে রিলেটেড ইনফরমেশন যা যা আছে পড়ে ফেলবা। পানাম নগর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, পানাম নগর, পানাম নগর। সো পানাম নগরের চারপাশ দিয়ে পরীক্ষা কেন খনন করে রাখা হয়েছিল, ঠিক আছে। পরীক্ষা মানে কি, ওই যে গর্ত, গর্ত কেন খনন করে রাখা হয়েছিল? খনন মানে কি হচ্ছে, তোমরা বলো না হচ্ছে খনন বলতে অ্যাকচুয়ালি বলা হয় যে গর্ত খনন বলতে বোঝানো হয় যে হচ্ছে গর্ত করা অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো গর্ত, পরীক্ষা কেন খনন করা হয়েছিল? যুদ্ধের জন্য, পানির জন্য, নিরাপত্তার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য। কি হয় বলতো, পরীক্ষা খনন করে রেখেছিল যেন হচ্ছে কি তারা নিরাপদে থাকতে পারে, নিরাপত্তার জন্য, নিরাপত্তার জন্য পরীক্ষা খনন করে রাখা হয়েছিল। এটা হুবহু বইয়ের প্রশ্ন। সো আমি আগেই বলেছি, যারা বইটা ভালো মতো পড়বা তাদের জন্য এগুলা পারা হচ্ছে 1-2 এর ব্যাপার, কোনো ইস্যুই না, ঠিক আছে, কোনো ইস্যুই না, ঠিক আছে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, আরেকটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। সো এই জায়গায় যে টপিকগুলো বলতেছি জাস্ট একবার নোট করে ফেলো, ঠিক আছে, একবার নোট করে ফেলো, দ্বিতীয়বার আর পড়া লাগবে না, ভাইয়া বলছি, ঠিক আছে। সো রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? ঢাকায়, যশোরে, কুষ্টিয়ায় নাকি ময়মনসিংহে? ঢাকায় অবস্থিত? ঢাকা, ঢাকা তো কখনোই হবে না, তাই না? সো এই প্রশ্নটাও কিন্তু আসছিল ঢাকা বোর্ডে। সো ঢাকা বোর্ডের একটা প্রশ্ন যেটার উত্তর কিন্তু ঢাকা না। সো রবীন্দ্রনাথের কুঠিবাড়ি অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, কে বলতে পারবা? 8-এর সি, কুষ্টিয়ার। কুষ্টিয়ার কি কোথায় বলো তো, বলতে পারবা? আমাদের রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুষ্টিয়ায়, কুষ্টিয়ায় অবস্থিত, ঠিক আছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। পরের প্রশ্নে আসো, ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রত্নসম্পদ রয়েছে, ঠিক আছে। ময়মনসিংহ যে জাদুঘর, সেই জায়গায় অনেক বেশি পরিমাণে প্রত্নসম্পদ রয়েছে, কাদের বা কিসের, সেটা প্রশ্ন করেছে। তাজহাটের জমিদারদের অনেক জিনিসপত্র আছে, নাকি মুক্তাগাছার জমিদারদের, নাকি ঢাকার জমিদারদের, নাকি হচ্ছে বালিয়াটি জমিদারদের? ঢাকার মানুষজন কেন হচ্ছে ময়মনসিংহ জাদুঘরের জিনিসপত্র রাখবে বলতে বলো তো? তো এই অপশন তো আগেই বাদ, ঠিক আছে, এই অপশন আগেই বাদ। ওকে, সো এইভাবে এলিমিনেট করে করে পড়বা, তাহলে দেখবা ইজি। 9-এর বি বলছো তোমরা, ঠিক আছে, শিলাই দাও, ভেরি গুড, আগের প্রশ্ন উত্তর দিয়েছো। আচ্ছা সি হবে, 9-এর বি অথবা সি, সি তো আগেই বাদ, অপশন বি হতে পারে। এবং অ্যাকচুয়ালি অপশন বি, ময়মনসিংহের মুক্তাগাছা একটা জায়গা আছে, ঠিক আছে, খুবই ফেমাস একটা জায়গা, যদি কখনো ঘুরতে যাও ঘুরে এসো, ঠিক আছে। সো ময়মনসিংহের মুক্তাগাছার জমিদারদের যে প্রত্ন সম্পদ সেগুলো হচ্ছে ময়মনসিংহ জাদুঘরে আছে। এই প্রশ্নটা অনেক আগের,
বরিশাল বোর্ড 2016 সালে। সো খ নাম্বারে এটা আসতে পারে, ঠিক আছে, খ নাম্বারে। ওকে, সো একটু ভালো মতো দেখবা। এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউটা দেখি চলো। বিথি ঢাকার একটা জাদুঘরকে প্রাচীনকালে হচ্ছে শিল্পকর্ম, মুদ্রা ও আসবাবপত্র দেখে মুগ্ধ হয়ে গেল। সো বিথির দেখা শিল্পকর্ম ও মুদ্রা আসবাবপত্র অ্যাকচুয়ালি কি? এই জাদুঘরটা তো তোমরা সবাই বুঝতে পেরেছো, ঢাকার একটা জাদুঘর মানে কি, যে আমাদের জাতীয় জাদুঘরের কথা বলা হচ্ছে। সো জাতীয় জাদুঘরের নিয়ে কিন্তু, ঠিক আছে, আমাদের খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, এসকিউ প্রশ্ন আসতে পারে, সিকিউ প্রশ্ন আসতে পারে। সো জাতীয় জাদুঘরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইভেন এমসিকিউ তে তো প্রশ্ন আসলোই। সো জাতীয় জাদুঘরটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, কি আসছে, বনজ সম্পদ, এগুলো কি বনজ সম্পদ, প্রত্ন সম্পদ, প্রাণী সম্পদ, নাকি হচ্ছে আমাদের কি প্রাকৃতিক সম্পদ? এগুলো সবগুলো কি আমাদের প্রত্ন সম্পদ না বলতো? এই যা যা আছে, ঠিক আছে, প্রাচীনকালে, সেগুলো হচ্ছে অপশন বি, প্রত্ন সম্পদ। হ্যাঁ অভি, প্রত্ন সম্পদই সঠিক উত্তর। সো এর মাধ্যমে চ্যাপ্টার 2 এর এমসিকিউ পার্ট শেষ। এইবার আমরা দ্রুত এসকিউ গুলো দেখে ফেলি, জাস্ট শর্ট অ্যান্সার গুলো, শর্ট কোশ্চেন অ্যান্সার গুলো। ঢাকার মসজিদগুলোতে কোন স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়? আমরা সবাই জানি ঢাকার যেই মসজিদগুলো, সেগুলোতে মোঘল আমলের যে হচ্ছে স্থাপত্য শৈলী আছে, সেগুলোর প্রাধান্য দেখা যায়। সো এই যে মসজিদগুলো কেন পড়তে বললাম এখন বুঝতে পারছো, যে সেইখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে মোঘল স্থাপত্য শৈলীর প্রাধান্য দেখা যায়, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় স্থাপত্য শৈলীরও কি মিশেলও রয়েছে, অর্থাৎ ইউরোপীয় স্থাপত্য শৈলীও ওই জায়গায় দেখা যায়, ঠিক আছে। সবচেয়ে বেশি দেখা যায় কি মোঘল স্থাপত্য শৈলীর প্রাধান্য, এর পাশাপাশি ইউরোপীয় স্থাপত্য শৈলীর কি প্রভাবও দেখা যায়। ওকে, এরপর এই যে মসজিদগুলা, এগুলা নির্মাণশৈলী এবং কারুকাজ অত্যন্ত চিত্তাকর্ষক, মানে দেখতে অনেক সুন্দর, দেখলেই ভাল লাগে। এগুলা ঢাকার ঐতিহ্যের পরিচায়ক হিসেবে ব্যবহৃত হয়, যে হচ্ছে ঢাকা শহরে আসলে বোঝা যায় যেগুলো ঐতিহ্যবাহী একটা কি স্থান, ঠিক আছে। আমার হচ্ছে একটা প্রেজেন্টেশনের জন্য আমি হচ্ছে কি লালবাগে একটা মসজিদে গিয়েছিলাম, তোমরা অনেকের নাম জানো হয়তো বা, তারা মসজিদ, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে এতটাই হচ্ছে আমাদের কি ইম্পর্টেন্ট, এই কারণে আমরা প্রেজেন্টেশনের জন্য ওইখানে একটা কি আমাদের ওইটা নিয়ে একটা প্রেজেন্টেশন হয়েছিল, ঠিক আছে। সো আরো অনেক জানবা, ভবিষ্যতে অনেক জানবা, বুঝতে পেরেছো? আসো, বাহাদুর শাহ পার্ক, ওই যে আন্টাকর ময়দানের কথা মনে আছে, ঐতিহাসিক ঘটনাটা বললাম যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা মাথায় রাখতে হবে, যে এই জায়গায় কি হয়েছিল, যে আমাদের বিদ্রোহী সৈন্য যারা ছিল, সিপাহী বিদ্রোহ, তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। সো তাদের যেহেতু ফাঁসি দেওয়া হয়েছিল, সো এই কারণে এই জায়গাটা হচ্ছে বিখ্যাত। তো তোমাদেরকে ব্যাখ্যা করে কিন্তু লিখতে হবে, জাস্ট এক লাইনে লিখলে কিন্তু উত্তর হবে না, ঠিক আছে, এক লাইনে লিখলে উত্তর হবে না। ক্লাসে শেষ হয়ে যাবে, আর 3টা প্রশ্ন আছে, এরপর সৃজনশীল তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে শেষ করে দিব। ওকে, সর্দার বাড়ির স্থাপত্য শৈলী কেমন ছিল? ওই যে স্থাপত্য শৈলীগুলা অনেক 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 ইম্পর্টেন্ট। সো স্থাপত্য শৈলী বুঝতেই পারছো কেন ইম্পর্টেন্ট। সর্দার বাড়ির স্থাপত্য শৈলী কেমন ছিল? তো সর্দার বাড়ি বেসিক্যালি 2টা প্রাসাদ নিয়ে গঠিত, যেটা একটা হচ্ছে লম্বা করিডোরের মাধ্যমে সংযুক্ত। সো দোতলার যে বাড়িটা, সেটার কথা আমরা বলছিলাম যে 70টা কক্ষ আছে, এবং এর কারুকাজ হচ্ছে অত্যন্ত রঙিন মোজাইকে সাজানো, ঠিক আছে। সো বেসিক্যালি এই পুরো ব্যাখ্যাটাই পুরো ব্যাখ্যাটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। সো ভালো মতো দেখবা এই অংশগুলো ভাইয়া, ভালো মতো। আবারও বলছি, জাতীয় জাদুঘরে কোন কোন প্রত্নসম্পদ প্রদর্শিত হয়েছে? একটু আগেই বললাম যে হচ্ছে ইম্পর্টেন্ট, দেখছো ক্লাসের মধ্যে এগুলা প্রমাণ পাচ্ছ। সো ক্লাসটা ভালো মতো করলে তো বুঝতেই পারছো যে তোমার কি কি পড়তে হবে, এক ক্লাসেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে। জাতীয় জাদুঘরে কোন কোন প্রত্নসম্পদ আছে, ঠিক আছে, এগুলো আর আমি বলছি না, তোমরা হচ্ছে তোমাদের জানো, তোমাদের কাছে বইও আছে, তোমরা তাও জাস্ট এক্সাম্পল বলি, এই যে নারায়ণ রায় চৌধুরীর পোশাক, ঢাল তলোয়ার, নাটোরের দীঘাপতি, আর হচ্ছে জমিদারদের সিংহাসন সহ অনেক বিষয়বস্তু আছে, ঠিক আছে, অনেক প্রত্ন সম্পদ আছে। সো আর বলছি না, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি, লাস্ট কোশ্চেন, যেটা কুষ্টিয়ার শিলায় দহে কুঠিবাড়ি দর্শনার্থীদের জন্য কিভাবে আকর্ষণীয় বা কেন আকর্ষণীয়, ঠিক আছে। কারণ এই জায়গাটা রবীন্দ্রনাথ যে ঠাকুর রয়েছেন তার স্মৃতি বহন করে, ঠিক আছে, তার স্মৃতি বহন করে দেখে তার ব্যবহার করা যে হচ্ছে সামগ্রী এবং আলোকচিত্র রয়েছে, এগুলো এই জায়গায় সংরক্ষিত আছে।
এই কারণেই মানুষকে আরো বেশি অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, আরো বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, বুঝতে পারছো? সেই কারণে এই জায়গাটা বিখ্যাত। সৃজনশীল দিব, তার আগে কথা দিয়েছিলাম যে হচ্ছে কি আমি একটা টেকনিক শিখাবো। যখন তোমার মধ্যে নার্ভাসনেস চলে আসবে, নার্ভাস হয়ে যাবা, আজকের দিনের লাস্ট টিপস, অলওয়েজ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, ঠিক আছে, এবং ঠান্ডা ঠান্ডা পানি না, পানি খেয়ে হচ্ছে রিল্যাক্সে 1 মিনিট ধৈর্য ধরে তুমি হচ্ছে চিন্তা করবা তুমি হচ্ছে এতদিন কোনো ফাঁকি দাও নাই। সো যেহেতু কোনো ফাঁকি দাও নাই, তুমি নার্ভাস হওয়ার কোনো প্রশ্নই আসে না। হয়তো বা প্রশ্নটা ঘুরিয়ে আসছে, তুমি উত্তর অবশ্যই জানো। সো 1 মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করবা, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যদি ফাঁকি না দাও স্রষ্টা তোমাকে হচ্ছে নিরাশ করবে না, ঠিক আছে, তোমাকে একদমই নিরাশ করবে না। সো ঠান্ডা মাথায় একটু পানি খেয়ে ধৈর্য ধরবা জাস্ট, ওকে। সেটা নিয়ে আরো কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমরা ক্লাসটা ধীরে ধীরে শেষ করি। সো আজকের এই হচ্ছে তোমাদের সৃজনশীল আরেকটা সেকেন্ড চ্যাপ্টারের, যেখানে আমাদের কি বলা হয়েছে, আমাদের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিশার কথা বলা হয়েছে। সে একটা ঐতিহাসিক স্থান দেখতে যায়, যেখানে মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত আছে, ঠিক আছে, পানামনগরের কথা বলছে, তাই না? তো সড়কের উত্তর পাশে 31টা, দক্ষিণ পাশে 21টা ইমারত আছে। এটা দেখে সে মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে তার ছোট ভাই তার মায়ের সাথে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটা প্রাচীন প্রাসাদে যায়, আহসান মঞ্জিল। তো সেটাতে খাট, পালঙ্ক, চেয়ার, সোফা ইত্যাদি প্রাচীন নিদর্শন দেখতে পায়। সো প্রত্নসম্পদ কাকে বলে? খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রত্নসম্পদ কাকে বলে? দ্বিতীয়ত, বাংলাদেশ জাদুঘরে রয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্নসম্পদ, অর্থাৎ তাদের কি কি রয়েছে এটা এখানে ব্যাখ্যা করতে হবে জাতীয় জাদুঘরে, ঠিক আছে। গ নম্বরে বলা হচ্ছে তানিশার মা ও ভাইয়ের দেখা প্রত্ন নিদর্শনটা কি, ইতিমধ্যে বলে দিয়েছি, জানো তুমি হচ্ছে ব্যাখ্যা কিভাবে করতে হবে। ওই বলছে ভাইয়া বৃত্তি পেলে আপনাকে মিষ্টি খাওয়াবো, ভাইয়া দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ঠিক আছে, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, সবার থেকে মিষ্টি খাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ঘ নম্বর প্রশ্ন, তানিশা ও তার বাবার দেখা প্রত্নসম্পদ দুটোই কি একই শহরের সাথে সম্পর্কিত? উত্তরটা হচ্ছে হ্যাঁ, একই শহরের সাথে সম্পর্কিত, ঠিক আছে। সো কোন নগরের কথা বলা হচ্ছে তোমরা তো জানো, সো উত্তর তোমরা দিতে পারবা। পরের প্রশ্ন যাই। তামিম তার বন্ধুদের সাথে একটা ঐতিহাসিক স্থান দেখতে যায়। সো একই কথা বলা হয়েছে, স্থানটাতে কি সোনারগাঁও অবস্থিত এবং এখনো 52টা ইমারত টিকে আছে। সো মিমের এক বন্ধু বলল যে পরের বছর আমরা জাতীয় জাদুঘর দেখতে যাব। সো জাদুঘরের ইম্পর্টেন্সটা তো বুঝতেই পারছো, জাতীয় জাদুঘর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এই হচ্ছে আমাদের চ্যাপ্টার থেকে। সো এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় অবস্থিত, ইতিমধ্যে পড়েই ফেলেছো তোমরা অনেকবার। খ নম্বর হচ্ছে কোন আমলে এবং কেন কার্জন হল নির্মিত হয়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে কোন আমলে, ঠিক আছে, ইংরেজ আমলের কথা টেনে আনতে হবে এই জায়গাতে। সো কার্জন হলের টপিকটা এখানে বলবা, কার্জন হলের যে টপিকটা রয়েছে সেটা ভালো মতো একটু দেখবা। গ নাম্বার হচ্ছে মিম যে স্থানটা পরিদর্শন করে সেটা ঐতিহ্য ব্যাখ্যা করবো, এবং ঘ নাম্বারে লাস্টলি যে মিমের বন্ধুর যে বক্তব্য যে হচ্ছে এই জাদুঘর অর্থাৎ জাতীয় জাদুঘরের মাধ্যমে আমরা প্রাচীন বাংলার ঐতিহ্য জানতে পারবো, উক্তিটা সত্য। কারণ জাদুঘরের মাধ্যমে আমরা আগের যে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো সম্পর্কে জানতে পারি। সো ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে সবকিছু ডান আলহামদুলিল্লাহ। সো তোমাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা অনেক বেশি, এবং একই সাথে ভাইয়া যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিয়েছি অবশ্যই এবং অবশ্যই ফলো করবা, এবং একই সাথে রিকোয়েস্ট করছি বাসায় পড়াশোনা করবা ভাইয়া, এবং মেইন বইটা ভালো মতো পড়বা, ঠিক আছে, মেইন বইটা খুব ভালো মতো পড়বা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে, এবং ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ক্লাসে লেট হবে না আজকের মতো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ, ঠিক আছে। সবাই ভালো মতো প্র্যাকটিস করো, এবং একটু পরে তোমাদের সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেখানে একটা পোস্ট দিব, সেখানে জানাবা, ঠিক আছে, যে কেমন লাগলো। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।